এটা টিকটক না, চ্যানেল এটা তো খারাপ অবস্থা, এটা লাগাতে হবে নাকি? স্যার আমরা শুরু করি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই শোনা যাচ্ছে। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মঙ্গল সমাবেশের আজকের পর্বে। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট শিল্পী জনাব আবুল বার্ক আলভী। আমরা তার পরিচয় বলেছি আমাদের পোস্টে, ফেসবুক প্রচারে। তিনি একজন চিত্রশিল্পী, একজন গেরিলা যোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক। এখন অধ্যাপনা করছেন না, অবসরে আছেন। না, অবসরে গেছিলাম, জি। আবার আবার অনারারি অধ্যাপক হিসেবে আবার আবার এসছেন। আমরা শুনবো সেসব গল্প। আমাদের সঙ্গে যারা, আমি সাউন্ডটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য বলছি, সাউন্ডটা একটু বাড়াতে হবে। আমাদের সঙ্গে যারা ফেসবুকে যুক্ত হয়েছেন এবং যারা যুক্ত হবেন সবাইকে স্বাগত জানাই, এবং চ্যানেল আইয়ের মাধ্যমে পরবর্তীকালে আমাদের যে অনুষ্ঠানটি দেখবেন যারা, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুরু করতে যাচ্ছি আজকের মঙ্গল সমাবেশ আড্ডা। স্যার, আমাদের এটা হচ্ছে আড্ডা, কোনো ধরনের আনুষ্ঠানিকতা সে অর্থে নাই। আমরা আপনার সঙ্গে কথা বলবো, আমাদের এখানে যারা আছেন তারাও কথা বলবেন, আমিও কথা বলবো। আমরা এই অনুষ্ঠানটা আমরা রেকর্ড করে রাখি। এটা ফেসবুকে সরাসরি সম্প্রচার হয়। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যারা বাঙালি আছেন তারা দেখেন অনুষ্ঠানটা, এবং এটা ধারণকৃত অংশটা চ্যানেল আইতে সম্প্রচার হয় পরে। তো হচ্ছে আমরা চাই যে আপনাদের মতো মানুষ যারা আছেন তাদের জীবন কথাটা, তাদের জীবন অভিজ্ঞতা এবং শিল্প বিষয়ে আপনার যে বক্তব্য বা আপনার যে কথা, আপনার যে অনুভূতি, সেগুলোকে আমরা ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এগুলো সংরক্ষণ করতে চাই। যারা 10 বছর পরে কিংবা 50 বছর পরে যদি কেউ আপনার সম্পর্কে জানতে চায়, একজন শিল্পী সম্পর্কে জানতে চায়, সেই কথাগুলো শুনে সে আপনার সম্পর্কে জানতে পারবে, শিল্পী সম্পর্কে জানতে পারবে। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি মঙ্গল সমাবেশ আড্ডায়। আমি একটু জানতে চাই যে স্যার, আপনি বলছিলেন যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি অধ্যাপক হিসেবে আপনি কর্মরত রয়েছেন এখন। জি, আপনি কবে অবসরে গিয়েছিলেন স্যার? আমি আসলে মাইকটা একটু মুখের কাছে ধরতে হবে। জি স্যার। আমি 15তে, জি 2015তে রিটায়ারমেন্টে যাই। জি স্যার। তারপরে আবার ওই অনারারি অধ্যাপক হিসেবে আবার রেগুলার ক্লাস কন্টিনিউ করছি এখনো। আচ্ছা আচ্ছা, এটা অনেক সৌভাগ্যের বিষয় যে ছাত্ররা আপনাকে পাচ্ছে, আপনার মতো শিল্পীকে পাচ্ছে। নিশ্চয়ই একটা আনন্দের ব্যাপার আর কি স্যার। আপনি এটা আমার জন্য আনন্দের ব্যাপার তো বটেই, যে আমার পুরো এখানে এই চারুকলা থেকে আমি এই চারুকলা থেকে আমি পাশ করে বেরিয়েছি। কত 63তে ভর্তি হয়েছিলাম, তারপরে এখান থেকে পাশ করে বেরোলাম। তারপর বোধহয় 2 বছর আমি ফিল্মসেল পাবলিকেশনে 69-70 জি জি ওখানে ছিলাম। তারপরে স্বাধীনতার পরে আমি ওখান থেকে বিজ্ঞাপনের দিল যে শিক্ষক লাগবে, তখন আমি চারুকলায় চলে আসলাম। শিক্ষকতার তারপর থেকে এই শিক্ষকতার লাইনে রয়েছি। না, আমি যখন দুপুরে আপনার সঙ্গে কথা হচ্ছিল,
আমার মধ্যে সংশয় তৈরি হয়েছিল যে আপনি কি আদৌ আমাদের অনুষ্ঠানে আসবেন কিনা, কারণ আপনার আসলে আসলে যেটা আজকে হয়েছে, আজকে অনেকগুলো সকাল থেকে কাজ ছিল, জি, অনেকগুলো কাজ ছিল, সেই কাজগুলো করতে করতে আমার মনেই নেই যে আজকে এটা আছে। আচ্ছা আর কোনো কোনো দিন এমন যায় যে ওই তারিখ তারিখের সাথে সম্পর্কই থাকে না। আচ্ছা। কিন্তু আজকেও তাই হয়েছিল, আমি অন্য একটা কাজে চলে গেছিলাম বাইরে। আপনাকে ধন্যবাদ স্যার, কৃতজ্ঞ যে আপনি এসেছেন, একটু দেরিতে হলেও আমরা শুরু করতে পেরেছি স্যার। না না, আমি আসলে আসলে লজ্জিত না যে স্যার, ওটাই না, হ্যাঁ, হতেই পারে স্যার। স্যার আপনি, এরকম দেরি। আমি অনেকদিন আগে আপনার একটা দীর্ঘ ইন্টারভিউ করেছিলাম, সম্ভবত আপনার স্মৃতিতে নাই। আপনার ডিপার্টমেন্টে বসে হ্যাঁ, আমি, আমার মনে আছে। হ্যাঁ এটা আমার বইতেও গুণীজন কথা নামে একটি বই আছে, সেই বইতে ইন্টারভিউটা রয়েছে, সাপ্তাহিক পত্রিকায় ইন্টারভিউটা ছাপা হয়েছিল, সম্ভবত আপনার জীবনের দীর্ঘ ইন্টারভিউ ছিল এটা, অনেক বড় ইন্টারভিউ, অনেক যে আপনি বলেছিলেন আপনার সেই মুক্তিযুদ্ধের স্মৃতির কথা। স্যারকে 1971 সালে পাক হানাদার বাহিনী ধরে নিয়ে গিয়েছিল, এবং স্যার যখন টর্চারের গল্পটা করছিলেন, আমি তখন মানে আমার চোখ ভিজে গিয়েছিল সেদিন, যে এত নির্মম অত্যাচার হতে পারে একজন মানুষের উপরে। এবং কাহিনীটা এত মর্মন্তুদ যে একটি উপন্যাসের আখ্যানের মতো। আপনি তো স্যার মুক্তিযুদ্ধ পরবর্তীকালে আপনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তার আগে আপনি চারুকলায় পড়েছেন, আপনি তো স্যার অনেক গুণী মানুষকে পেয়েছেন। আসলে তো 63-তে আমি চারুকলায় ভর্তি হলাম, হ্যাঁ, পাশ করার পরে। তারপরে চারুকলায় পড়ছি। আমরা যখন চারুকলা হয়েছে তখন কিন্তু 63 থেকে 69 পর্যন্ত তো আন্দোলন আস্তে আস্তে বাড়ছে, এবং সেই আন্দোলনগুলোর সাথে চারুকলাও বেশ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়ছে, যার জন্যে আমরা ওইভাবেই আসলে বড় হয়েছি। তা বড় হওয়াতে যখন 69 আসলো, তখন তো আর সবচেয়ে বড় জিনিস কি, চারুকলায় তখন সব আন্দোলনের পোস্টার টোস্টার সবই কিন্তু হাতে লেখা হতো তখন, কিন্তু ছাপা পোস্টার খুব একটা দেখা যেত না, কারণ ছাপার খরচ আছে। তখন যে অবস্থা, যারা আন্দোলন করছে তাদের ওইরকম পয়সা ছিল না যে ছাপিয়ে, তার জন্য সব পোস্টারগুলো কিন্তু হাতে লেখা হতো। তা চারুকলায় আর্টিস্টরাই সেগুলো করতো, এবং ওখানে কিন্তু সব দলেরই, সেই বামপন্থী দলের, আওয়ামী লীগের, তারপরে 400, তখন তো 400 সবারই কিন্তু পোস্টার, তখন তো 400 বোঝা হয়নি, তখন সব পোস্টারগুলি কিন্তু চারুকলায় হাতে করতো। আমাদের একটু মনে রাখতে হবে যে সেই সময় কিন্তু চারুকলা সরকারি কলেজ ছিল, একেবারে সরকারি। ওখানে যারা শিক্ষক ছিল তারাও সরকারি চাকুরে। তা কিন্তু আসলে তখন মানুষের অবস্থাটা এমন হয়েছিল, আন্দোলন করতে হতে আসলে তো পিঠ ঠেকে গেছিল দেয়ালে, যার ফলে ওইসবের পরোয়া করতো না শিক্ষকরাও। তখন আমি তো যদিও স্বাধীনতার পরে চারুকলায় যোগ দিই, তার আগে তো আমি ওই সময়টা পাশ করার পরে 68-তে পাশ করার পরে আমি ফিল্মস অ্যান্ড পাবলিকেশন, ফিল্মস অ্যান্ড পাবলিকেশন একদম সরকারি প্রতিষ্ঠান, এবং তখন ওটা বোধহয় সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল। কিন্তু প্রতিদিন অফিস থেকে বেরিয়েই চারুকলায় চলে আসতাম, কি হচ্ছে না হচ্ছে। এবং তখন একটা ঐতিহ্য, পুরনো যারা আন্দোলনের সাথে ছিলেন, যারা পাশ করে গেছেন, তারাও কিন্তু চারুকলায় চলে আসছে, যে কিছু একটা করা দরকার, এসব ভাবনা নিয়ে ভাবত। এবং যেটা আস্তে আস্তে ওই যোগাযোগটা নাই। এবং চারুকলার যারা পাশ করেছেন তাদের ভিতরে অনেকেই সেই ভাষা আন্দোলনের সাথে জড়িত ছিলেন, মানে সেই সময়কার যারা ছাত্র ছিলেন, এমদাদ ভাই, হ্যাঁ, তার ভিতরে উল্লেখযোগ্য মুর্তজা বশীর ছিলেন, কাইম চৌধুরী ছিলেন, এনারাও। আপনি বলেছিলেন আপনার একটা ইন্টারভিউতে যে আপনি মনের তাগিদে সবকিছু করেন, কারো পরামর্শে, কারো কোনো কিছুতে করেন না, আপনার মনে যা ভালো লাগে আপনি তাই করেন। আপনি চারুকলায় ভর্তি হয়েছিলেন কি মনের তাগিদেই? বা আসলে যখন পাশ করলাম, আমি কিন্তু যেহেতু আব্বা মারা
ঢাকায় ছিলেন, ওনারা ওই সময়টা চলে গেলেন পাবনা। আমার আপনার আব্বা কি করতেন? পাবনায় চলে গেলেন ফেরত, কেননা আব্বা এসেছিলেন এখানে কিছুদিন আচ্ছা আচ্ছা এবং পরে আমাদের পাবনায় কিছু প্রপার্টি, বেশ বড় ধরনের প্রপার্টি ছিল, এবং আব্বা দাদুর একমাত্র ছেলে, তো যার ফলে কিন্তু আব্বার আবার এই জমি জমা, জায়গার জমি এসবের প্রতি কোনো উনিও লিখতেন, ছবি আঁকতেন না, কিন্তু লেখালেখির সাথে জড়িত ছিলেন। তো যার ফলে ওনার উনি পছন্দ করতেন যে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া, এইগুলিই পছন্দ ছিল। মানে জমি, হ্যাঁ, যখন ঢাকা এসেছেন তখন কিছুদিন চাকরি করেছেন, কিন্তু তারপরে তো আবার চলে গেলেন। তা চলে যাওয়ার পরে আমি তো যেহেতু তখনই ম্যাট্রিক পাস করে ভর্তি হতে হবে, এখন ওই পাবনা এডওয়ার্ড কলেজে, হ্যাঁ, আমার বিষয় ছিল সায়েন্স। আচ্ছা আচ্ছা, আমি সে সময় চলে গেলাম, দিয়ে এডওয়ার্ড কলেজে ভর্তি হলাম। তারপর বোধহয় একটা ছুটিতে কয়েক মাস ক্লাসও করেছি এডওয়ার্ড কলেজে। তারপরে ঢাকায় আসলাম একটা ছুটিতে বেড়াতে। কিছু বইপত্র কেনারও ইচ্ছা ছিল, আর আমার জিনিসপত্র অনেক ঢাকায় হয়ে গেছিল। আচ্ছা, কারণ আমাদের পরিবারটা ছিল জয়েন্ট ফ্যামিলি। আচ্ছা, মামা, আমরা সব একসাথেই থাকতাম। তো মামার বাসাতেই আমার সব বইপত্র ছিল, জিনিসপত্র ছিল। তো সেই সময় একদিন দাদা ভাই হাসেম খান, ওনারা কিন্তু হাসেম খান আমার মানে চারুকলা শিক্ষার প্রথম হাতে করি তার হাতে, হ্যাঁ, তার হাতে। কারণ আমি কচিকাঁচা মেলা, আচ্ছা, ছবি আঁকা শিখতাম। তখন শিল্পবিতার নাম ছিল, শিল্পবিতানটা ছিল তখন ইত্তেফাক অফিসের, আচ্ছা, একটা ঘরে, এখানে দাদাভাই বসতেন। আচ্ছা, হ্যাঁ, তার সেই রুমেই কিন্তু প্রথম শুরু হয়েছিল শিল্পবিতান। সেই শিল্পবিতানে শিখতাম, এবং সেই সময় কিছু যত প্রতিযোগিতা হয়েছে প্রাইজ পেতাম, যার ফলে উৎসাহটা বেড়েছিল। তা আর্টিস্ট হবো যে সেটা ভাবিনি, কারণ আমার খেলাধুলার দিকেও প্রচণ্ড ঝোঁক ছিল। আচ্ছা, ঢাকায় যখন ছিলাম, পাবনায় যখন ছিলাম, তখনও স্পোর্টস করতাম, এখানেও খেলাধুলা স্পোর্টস সাথে ভীষণ রকমের জড়িত থাকতাম। কচিকাঁচা মেলা যখন করলাম, তখন একটু সাংগঠনিক ব্যাপারের সাথেও আস্তে আস্তে জড়িয়ে পড়লাম, এবং ছবি আঁকার যখন মজা পেলাম, তখন দেখা গেল যে খেলাধুলাগুলো কমে গেল। খেলাধুলা মানে কি, আমি সব কিছুতেই, যেরকম দৌড়ে, আমি তখন ঢাকায় কিন্তু সেই সময় প্রতিটি পাড়ায় খেলাধুলা হতো, কারণ মাঠের অভাব ছিল না। তারপরে এবং প্রতি এক পাড়ার সাথে আর এক পাড়া সবসময় কম্পিটিশন হতো, সেই কম্পিটিশনগুলোতে যেতাম। আপনি অংশ নিতেন? ওটা অংশ নিতাম, স্পোর্টসে অংশ নিতাম। দৌড়, আমার খুব ভালো দৌড়াতাম, যার জন্য দৌড়ে যে পাড়ায় যখন গেছি, দৌড়ে প্রাইজটা আমার বাঁধা ছিল। তো এরকম ছিল এগুলো। মানে একটা দৈনিক পত্রিকা যে কচিকাঁচার মেলা যেটা ছিল, মানে কি পরিমাণ প্রভাব রেখেছে আপনাদের জেনারেশনে। মানে অনেক আমরা শুনেছি যে অনেক লেখক, অনেক শিল্পী, অনেক অভিনেতা, তারা সবাই কচিকাঁচার সঙ্গে যুক্ত ছিলেন। মানে সেই সময়, এখন কিন্তু সেই ধরনের সংগঠন বা পত্রিকার পাতাগুলো আর নাই। এখন মুশকিল হয়ে গেছে শিশু সংগঠন করা, কারণ তখন সময় সবাই দিতে পারত, ছাত্রদেরও এত পড়ার চাপ ছিল না, যার ফলে হ্যাঁ, খেলাধুলা এবং এই সংগঠন করা এগুলো একটু সহজ ছিল। এখনও আমি কচিকাঁচা মেলার সাথে জড়িত আছি, কিন্তু দেখছি যে মানে চালানোটা কি দুরূহ ব্যাপার, ছোট শিশুদের সংগঠন। এবং শুধু যে কোনো সংগঠন চালানোই এখন সহজ না, প্রচুর খরচ ব্যাপার। আমার কর্মীরা যারা এসব কাজে বেশি সম্পৃক্ত হয়,
তারা কিন্তু খুব একটা অর্থবান না, তো যার ফলে তাদের রিক্সা ভাড়া দিয়ে যাওয়াটাও, সব মিটিংয়ে অ্যাটেন্ড করাটাও কঠিন হয়ে যায়। তো যার ফলে চালানোটা মুশকিল হয়ে গেছে, আগে যত সহজ ছিল সেটা নাই। আমরা যে চিত্রকলার প্রসঙ্গে কথা বলতে গেলে আমাদের চোখের সামনে প্রথমে যে ইমেজটা ভেসে ওঠে, জয়নুল আবেদিনের ছবিটা ভেসে ওঠে বাংলার চিত্রকলা। আপনার সঙ্গে তার স্মৃতি নিশ্চয়ই আছে স্যার, আমরা কি শুনতে পারি আপনার সেই স্মৃতি? সেটি না, আমি বলিনি যে আমার যখন চারুকলায় ভর্তি হলাম, দাদাভাই কিন্তু এই জয়নুল আবেদিন স্যার যখন কচিকাঁচা মেলা করতাম, তখন থেকে উনি কিন্তু কচিকাঁচা মেলার একজন উপদেষ্টা ছিলেন। আচ্ছা, উনি ছিলেন, কামরুল হাসান ছিলেন উপদেষ্টা, ডক্টর আব্দুল মতি শরফুদ্দিন ছিলেন, অজিত কুমার গুহ ছিলেন, এনারা সব আমাদের উপদেষ্টা ছিলেন, কুদরতি খুদা ছিলেন। তা কচিকাঁচা মেলার সাথে বেশ মানে এখানকার আমি অনেকে জড়িত ছিলেন। আচ্ছা, কবি সুফিয়া কামাল ছিলেন, অনেক লিজেন্ডরা ছিলেন আর কি জড়িত। তো তার ফলে ওই সময় সবার সাথে একটা ঘনিষ্ঠতা তৈরি হয়। এবং যেটা যে আমি যখন পাবনার থেকে ঢাকায় আসলাম, তখন দেখি যে একদিন বাসায় দাদাভাই আর রকুনুজ্জামান খান, দাদাভাই আর হাশেম খান এসে হাজির বাসায়। তারপরে আমি তো বললাম, তারপরে মামা বেরোলেন, মামা ফোনকে চিনতেন আগের থেকে, দুজনকেই চিনতেন। হাশেম খান আপনাদেরকে শুনতে অসুবিধা হচ্ছে? একটা স্যার, ঠিক আছে, মাইকটা একটু কাছে নিলে স্যার পেছনে শোনা যায়। দুইজনই ওই, আমি দেখলাম যে ওই মামার সাথে কথা বলছেন যে ও আর্ট কলেজে পড়লে ভালো করতো, কারণ আমি যেহেতু যখন কচিকাঁচা মেলায় ছবি আঁকা শিখি, বেশ কিছু পুরস্কার পেয়েছিলাম, পরপর শঙ্করে 2বার পুরস্কার পেলাম। তো যার ফলে স্যার এই মাইকটা একটু নেবেন হাতে স্যার। আচ্ছা, এই স্যার পিছনে শোনা যাচ্ছে না। জি স্যার। আচ্ছা, তারপরে তো ওই ভর্তি হলো, ওই যে ওই সব কারণে গিয়ে দাদাভাই আর হাসাম খান মামাকে বললেন যে ও তো পড়লে ভালো বলছে, তো ও যদি পড়তে চায় আমাদের কোনো আপত্তি নেই। আর মামা ছিলেন আসলে আব্বার চেয়েও বয়সে বড়, জয়েন্ট ফ্যামিলিতে অর্থাৎ মামার একটা আলাদা গুরুত্ব ছিল। তখন আমাকে জিজ্ঞেস করলেন যে কি আর্ট কলেজে পড়বি, তাই আমি বললাম হ্যাঁ পড়তে পারি। ওইরকম ভাবে না, কেন আমার ঝোঁক খেলাধুলাতেও ছিল, বলে পড়তে পারি। তারপরে দাদাভাই হাসান খান বললেন যে চারুকলায় ভর্তি পরীক্ষা আছে কয়েকদিন পরে, তাহলে ফর্মটা ফিল আপ করে দেখুন। তারপরে ফর্ম ফিল আপ করলাম, ভর্তি হলাম। কারণ ভর্তি হওয়াটা খুব কঠিন হলো না, আর তখন আর্ট কলেজে খুব বেশি প্রতিযোগী ছিল না, প্রতিযোগিতা খুব একটা ছিল না, কারণ কোনো পরিবারই সহজে চাইতো না যে আর্ট কলেজে ভর্তি হোক কেউ, কারণ ছবি আঁকবে, হ্যাঁ গলায় ব্যাগ ঝুলিয়ে যাবে, ওই ফিল্মের যে ধরনের আর্টিস্টদের, কিন্তু তারা জানতেন না যে আসলে সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যাচ্ছে। সেই প্রথম ফিল্মের থেকে যে ধারণা সেটাই ছিল। তো যার ফলে কিন্তু আমার বাসায় যেটা ছিল, আমার বাসায় আব্বার এসব ব্যাপারে কোনো সংস্কৃতি ছিল। মামার এক সময় ওই মামাই ফতেহ লোহানী, আমার মামা আরেক মামা হন, ফতেহ লোহানীদের সাথে ফজলে লোহানীর সাথে ঘনিষ্ঠ ছিলেন, যার জন্যে যখন স্বাধীনতার আগে, যখন ভারতবর্ষ ভাগ হওয়ার আগে, ওনারা সবাই কিন্তু কলকাতায় থাকতেন। 47 আগে? হ্যাঁ, কলকাতায় থাকতেন। তখন মামা ওই ওনাদের সাথে শান্তিনিকেতনও গেছেন, আচ্ছা, ঘুরেছেন। তো যার ফলে এইসব ব্যাপারে এটা সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল, হ্যাঁ একটা উদ্যোক্তা ছিল। অতএব ওইটা মানে কি করবে না করবে আর্ট কলেজে পড়ে সেটা অত ভাবেননি। আর তারপরে হচ্ছে আবেদিন স্যার যেহেতু সেই সময় বেশ একটা গ্রহণ করেছিলেন, যার ফলে
কোনো আমার অসুবিধা হয়নি আর্ট কলেজে ভর্তি হয়। অতএব ভর্তি পরীক্ষা দিলাম, আর্ট কলেজে ভর্তি হলো। জি স্যার, কেমন দেখেছিলেন জয়নুল আবেদিনকে, আপনার শিক্ষকদেরকে? স্যারকে তো আসলে আমি যখন কোচিং কাছে মানে করি তখন তখন যেহেতু তিনি উনি উপদেষ্টা উপদেষ্টা ছিলেন। ছিলেন, ওই জন্যে আসতাম। হ্যাঁ, শুধু আমার খেয়াল আছে ভর্তি পরীক্ষার সময় যখন পরীক্ষা দিলাম তো হয়ে গেল, তখন বললেন যে দেখো যে তার মামার সাথে কিন্তু আবদিন স্যারের একটা মামা তখন আমেরিকান এম্বাসিতে তখন ওই আদমজি কোর্টে ছিল। আচ্ছা, ওখানে মামা সিনিয়র কমার্শিয়াল অ্যাডভাইজার হিসেবে চাকরি করতেন। তো ওখানে যোগাযোগ ছিল স্যারের সঙ্গে। হ্যাঁ, তা যে একটা কোনো পার্টিতে বোধহয় দাদা ভাষা এই মামার সাথে আবদিন স্যারও দেখা হয়েছিল, সেখানে আবদিন স্যারও তাকে একই কথা বলেছিলেন। তারপর আর্ট কলেজে ভর্তি হওয়াটা আমার খুব সহজভাবেই হয়। আর আবদিন স্যারকে তো যেহেতু চিনতাম, যার জন্য হয়তো মানে চারুকলাও ভর্তি হওয়ার সবসময় তার ভালোবাসা পেয়েছি, সহযোগিতা পেয়েছি। আর আবেদিন স্যার তো একটা মানে অসাধারণ মানুষ ছিলেন, যে এত সহজ। আমি তখন ফিল্মস অ্যান্ড পাবলিকেশনে চাকরি করি। আচ্ছা, আমি তো ইন্টারভিউ দিয়ে প্রপার চাকরি অ্যাপ্লাই করেছি, তারপরে এখানে হলো আর্ট কলেজ। তো এখন রিলিজ অর্ডার আর পাচ্ছিলাম না, রিলিজ অর্ডার পাচ্ছিলাম না, কারণ তখন ওই ফিল্মস অ্যান্ড পাবলিকেশনের যিনি কর্ণধার ছিলেন উনি চাইতেন যে আমি ওইখানেই থাকি। জি, হ্যাঁ, নিশ্চয়ই স্যার। একটু বন্ধ করে। আপনি রিসিভ করতে পারেন স্যার, অসুবিধা নেই। হ্যাঁ, না রিসিভ করতে পারেন স্যার, কোনো সমস্যা নেই স্যার। হ্যালো, আমরা শুনবো আস্তে আস্তে স্যারের কথা শুনি। আমি স্যার এইভাবে আস্তে ধীরে কথা বলেন না, আমাদের মতো আজ থেকে 10 বছর আগেও বা 15 বছর আগেও যখন স্যারের সঙ্গে আমরা কথা বলতাম, স্যার কিন্তু স্টাইলে কথা বলতেন, অত্যন্ত ধীর, শান্ত, ধীরস্থির। হ্যাঁ, এটার কারণে প্রবলেমটা আছে আর কি। তারেক ভাই খুব ভালো জানেন, আমাদের এখানে আরেকজন শিল্পী আছেন নাজিব তারেক, তিনিও বড় শিল্পী, তিনি স্যারকে খুব কাছ থেকে জানেন, স্যারের শিল্পকর্ম সম্পর্কে জানেন। জি স্যার, আপনি যেটা বলছিলেন আর কি, প্রিন্ট এন্ড পাবলিকেশনস থেকে আপনি আসছেন, ছাড়পত্র পাচ্ছেন না। তখন দেখা গেল যে যখন আমার জয়েন করার তারিখটা কাছে চলে আসলো, দু তিন দিন বাকি, তখন আমি শুরু দেখি রিলিজ অর্ডার পেয়েছি। উনি তো বলছেন যে যতবার জিজ্ঞেস যাচ্ছি বলছে তুমি যাবে কেন, তোমার জন্য আর একটা পোস্ট তৈরি করেছি, হ্যাঁ তো হ্যাঁ, তো ওখানে কত পাবে বেতন। তা তখন তার কলেজের বেতন অত ছিল না, ও আর বলছে তুমি তো এখনই পাও তার চেয়ে ওখানকার চেয়ে বেশি, তা তুমি তোমার জন্য যে নতুন পোস্ট লিখেছি সেটাতে ওইটার চেয়ে ডবল হবে তো, এটা বলতেন। দিয়ে আবদিন স্যার গেলে, আবদিন স্যার যাওয়াতে আবদিন স্যার কিন্তু নিজে উৎসাহে যখন শুনলাম যে কালকে আসো তো বাসায়, আমি দেখি একসাথে যাবো, নিয়ে গেলেন। নিয়ে যেয়ে ওই উনি আমি ঢুকি নেই, ঢুকার আগে বলতে শোনো শোনো যে এমন একজন ব্যক্তিকে নিয়ে এসছো যাকে তো মানা করতে পারবো না, তা ঠিক আছে তুমি বসো, খানিকক্ষণ পরে রিলিজ অর্ডারটা নিয়ে যাও। আবদিন স্যার এরকম একজন ব্যক্তি ছিলেন। পটু কামরুল হাসান সম্পর্কে স্যার? হ্যাঁ, ওটা আসলে আমরা যখন ক্লাস করে ভর্তি হলাম সেই বছর কিন্তু কামরুল হাসান স্যার চলে গেলেন। আচ্ছা, ওই বিসিকে, আচ্ছা, ডিজাইন সেন্টার, যেটা ওটা একটা প্রজেক্ট ছিল তখন। আপনার শিক্ষক হিসেবে তাকে পাননি? শিক্ষক হিসেবে পাইনি, তবে স্যারই রাখতাম সবসময়, যেহেতু আমি যখন কচিকাঁচা মেলা করতাম তখন কামরুল হাসান স্যারের সাথেও যোগাযোগ ছিল।
আমি যেটা বলছিলাম স্যার, আপনি তো 69 গণ অভ্যুত্থানটাকে আপনি কাছ থেকে দেখেছেন। আপনি বলেছেন যে চারুকলার ছাত্ররা, শিক্ষকরা ওখানে গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেছেন। আপনার অংশগ্রহণ কি ছিল স্যার তখন? তখন তো ওই যে বললাম যে যত বড় আন্দোলন হতো তার কিন্তু পোস্টারটা সবসময় লেখার দায়িত্বটা কিন্তু আর্ট কলেজের উপরই পড়তো। আপনি বিস্তার আমি poster করতাম, নাহলে আরেকজন করতো, আচ্ছা। ছাত্রছাত্রী করতো সবাই। ওই যে ছাপা পোস্টারটা তখন ওরকম চল ছিল। যখন 69-এ তো দেখা গেল যে লেখা হচ্ছে কি, এক একটা পার্টি রোলকে রোল কাগজ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই ছাত্র ইউনিয়নে দিচ্ছে, ছাত্র লীগেরও ছেলেরাও দেখছে দিচ্ছে, তারপরে কমিউনিস্ট পার্টিরও লোক দিচ্ছে, সবাই কিন্তু একই দিচ্ছে। সাথে আর্ট কলেজে। হুম, হুম। তার জন্য হয়েছে কি, তখন আসলে যে কৌশলগুলো কম ছিল, তো প্রত্যেকের একটা আইডিওলজি নিয়ে কাজ করতে, যার জন্য ওই কোনো রকমের অসুবিধা হতো না। দ্বিধা ছিল না কারোর হ্যাঁ, মধ্যে। দ্বিধা ছিল না, কাজ হতো। আবার এবং আমরা তো একটা তাগিদে করতাম, ওটাতে যদি খুব আসা, তখন তো আসলে 28 ছাত্রদের রোজগারের কোনো সুযোগ ছিল না, এগুলো থেকে আসতো কিছু, যার জন্য হয়তো কাজ করতো। জি জি জি। আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, তখন তো আপনি ছাত্র না, শেষ আমি করেছেন। আমি যখন যাই তখন আমি ফিল্মস এন্ড পাবলিকেশনে শিক্ষক না, ফিল্মস এন্ড পাবলিকেশনে চাকরি করি। চাকরি করেন। ওটাতে একদম সরকারি অফিস আচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা। আপনি তখন আখাউড়ার দিকে রওনা হয়েছিলেন, হ্যাঁ, না আগরতলা না, থেকে। আমি যখন ফিল্মস এন্ড পাবলিকেশনে চাকরি করি, সেই সময় আমার ওই আমার যে রুমটা ছিল অফিসে, তার সামনের দিক দিয়ে ঢুকাতে তো পিছনে আরেকটা দরজা ছিল, যার জন্য ওখানে বহুজন আসতো, মানে রাজনৈতিক কর্মী থেকে আরম্ভ করে লেখালেখির সাথে জড়িত এরকম অনেকেই আসতো, দিয়ে আলোচনা হতো যে দেশের এই অবস্থা, লোক কি করা যায়, কি করব, এসব নিয়ে চিন্তা ভাবনা হতো। তো সেই সময় একদিন শুনলাম যে যে ইয়েতে আগরতলায় মুক্তিযুদ্ধ ক্যাম্প একটা স্যার তৈরি আপনি হওয়ার প্রস্তুতি চাটা চলছে। খেতে পারেন স্যার। না, আমরা জি স্যার, না, যদি অসুবিধা না হয় আপনার স্যার। জি। কি জানি বলছেন? যে আপনি অনেকে বলা বলি করছিলেন যে আগরতলা হ্যাঁ একটা হ্যাঁ, ক্যাম্প যে হচ্ছে। একটা ক্যাম্প করার প্রস্তুতি চলছে। জি। তারপরে শুনলাম, তারপর দেখলাম যে একজন আমাদের অফিসেরই একজন বললো যে সে মানে যাওয়ার রাস্তাটা জানে। তা আমি আমার আর এক বন্ধু ছিল সে সময় খুব ক্লোজ, আহরার আহমেদ, ও পরবর্তী সময় ঢাকা ইউনিভার্সিটিরও শিক্ষক ছিলেন, জি জি। পলিটিক্যাল সায়েন্স বিভাগে ছিল। তারপরে পরে বাইরে এখন বাইরে আছে। নাটকের সময় যুক্ত তিনি? নাটকের সাথে না, তখন সাংস্কৃতিক সংসদ যেটা ছিল আচ্ছা আচ্ছা। ঢাকা বিশ্ববিদ্যালয়, জি। সেটার সাথেও জড়িত ছিল। আচ্ছা আচ্ছা। ওরা মাহফুজ আলমদের কন্টেম্পোরারি, আচ্ছা, আচ্ছা। ওদের যে ঘনিষ্ঠ। জি জি। আর আর্ট কলেজের সাথে একটা ওই যে পোস্টার লেখার কারণে সবার সাথে আমাদের একটা যোগাযোগ ছিল। জি। ওই সাংস্কৃতিক সংসদের সবাই, তার জন্য ওখানে যারা করতো তারা চারুকলায় এসেও মানে গল্পগুজব করতাম, আর দেশের অবস্থা নিয়ে আলোচনা করতাম। আপনি আগরতলায় রওনা হন এপ্রিলে? না, হ্যাঁ, মার্চে তো হলো, হ্যাঁ এপ্রিলের মাঝামাঝি সময়। আমরা কিছুই জানি না যে কোথায় যাচ্ছি, কেন আমাদের পথ প্রদর্শক, ওর নাম রূপু, যে ছেলেটা আমার রূপু। হ্যাঁ, যে যে রাস্তা চেনে এরকম, সে রূপু নাম। তার সাথে দিয়ে আমরা তখন ওই যে স্কুটার ছিল, স্কুটারে করে আমরা কুমিল্লা, মানে কুমিল্লা তখন ওই প্যাসেঞ্জার নেয় ওটা, তাতে উঠলাম, উঠে বোধহয় চান্দিনা পার হয়ে চান্দিনা ক্যান্টনমেন্টের মাঝামাঝি একটা জায়গায় আমরা নেমে গেলাম। আমি আহরাত আর রুতু। জি জি।
নেমে গেলাম। তারপর দিয়ে দেখলাম যে একটা মসজিদের পাশ দিয়ে ইট বিছানো রাস্তা, সেখান দিয়ে যেতে হবে। তার একটা রিক্সা ওখান থেকে নিয়ে ওই রাস্তা দিয়ে গেলাম। তারপরে একটা সময় দেখা হলো রাস্তা নাই, ওই ধান ক্ষেতের আল দিয়ে রিক্সা যেতে হয়। এইভাবে করতে করতে আমাদের তো অচেনা জায়গা একেবারে। তারপরে একটা জায়গা দেখলাম দূরে বেশ গাছপালা দেখা যাচ্ছে, একটা বাংলো দেখা যাচ্ছে, সোনামুড়া। এই সোনামুড়া দিয়ে ওই রিক্সারই বলছে যে এটা অমুক জায়গা, এটা অমুক জায়গা। ওখানে গিয়ে তো গেলাম। পরে দেখি যে ওখানে একজন আমাদেরই মানে বাংলাদেশেরই একজন আর্মি অফিসার, উনি বেসিক্যালি ডাক্তার, মেডিকেল করেছিলেন। তো উনি এই বাংলোটা থাকেন, কেন শরণার্থীরা ইয়েরা যখন ঢোকে অনেক উন্ডেড হলে উনি একদম সীমান্ত। হ্যাঁ, প্রাইমারি চিকিৎসাগুলো উনি দেন। উনি পরে ওই যেটা হাসপাতাল ছিল যেতে আগরতলায় হয়েছিল, সেটার সাথেও জড়িত ছিলেন, যেটাতে জাফরুল্লাহ চৌধুরী ছিলেন। হ্যাঁ, তা প্রথমে উনিই ছিলেন, পরে জাফরুল্লাহ চৌধুরী আসলেন, ডক্টর মবিন আসলেন, অনেকেই আসলেন বিভিন্ন জায়গায়। প্রথম ওইখানে উঠলাম এবং অনেক উঁচুতে ওই টিটি ঢুকেছে। ক্যাপ্টেন আক্তার, হ্যাঁ হ্যাঁ, ক্যাপ্টেন আক্তার তখন ওই সোনামুড়ায় থাকতেন। এবং ওই রাস্তাটা কিন্তু অনেকেই ব্যবহার করত, সবাই, কেন ওটা সেই সময় সেফ ছিল বোধ হয়। তারপরে আক্তার ভাই, আর আক্তার ভাই কিন্তু আমি থাকতাম সেই সময় গোপীবাগে। আচ্ছা, আক্তার ভাইয়ের বাসা ওটার কাছেই ছিল, যার জন্য দেখা যায় একটা আমাদের সাথে যোগাযোগ, আহরারের সাথেও একটা যোগাযোগ ছিল, যার ফলে আরও সুবিধা হলো। তো বলছে যে এখন তোর রাত হয়ে যাবে, যে কালকে সকালে আমার এখানে আজকে থাকো। উনি ওনার একটা রুমে থাকতেন, আর একটা রুমে, ওটা দুটো রুম ছিল, দুটো আর একটা ছিল চিকিৎসা করতেন। তারপরে তো সকালে বললেন যে এখনো তো মুক্তিযুদ্ধ ক্যাম্পে হয়নি, একটা কাজ কর, ওই আগরতলা চলে যান। আগরতলা যে ওখানে ক্যাম্প আছে দুটো, একটা হচ্ছে ক্রাফটস হোস্টেল, ওখানে একটা আছে, ওখানে যারা বামবাদী তারা ওখানে ওই ক্যাম্পে উঠেছে। আর একটা ক্যাম্প আছে, সেটা হচ্ছে সরকারি কলেজের যেটা হোস্টেল, এটা ওই ক্যাম্পটা কি, যে এই ক্যাম্পগুলো এমনি তো অনেক ক্যাম্প ছিল, এই ক্যাম্প হচ্ছে যারা শিক্ষিত সরকারি চাকুরে আপনাদের মতো হ্যাঁ তাদের জন্য। আমি যেহেতু তারপরে প্রথমে যেহেতু আমি মানে আমরা করতাম না, কিন্তু একটু বাম চিন্তা ভাবনা একটা আমাদের ছিল, এটা সব বোধহয় শিল্পীদেরই থাকে। দেখলাম যে কলকাতা আর্ট কলেজেরও যারা সেই সময় শিক্ষক ছিলেন তাদেরও ওইরকম একটা চিন্তা ভাবনা ছিল। তা যাই হোক, ওখানে উঠলাম, তা দেখলাম যে ওখানে প্রচুর লোকজন এসে, ছোট্ট হোস্টেল, অত বেশি। তখন ওখান থেকে আমি আর রাহার ঠিক করলাম যে না, আমরা ওই যেটা গভর্নমেন্ট হোস্টেল আছে ওখানেই উঠি। তো ওখানে উঠলাম। আপনি কতদিন ছিলেন স্যার ওখানে? না, ওখানে থাকতে থাকতে বোধহয় 10-15 দিন। তো ওইখানে যে কয়েকজনের সাথে দেখা হয়েছে, যে কয়েকদিন আগরতলায় দেখা হলো, একদিন হাঁটছি, আর ওখানে তো ওখানে থাকতাম, একটা বড় হল রুম, সেখানে সবাই যার যার বিছানা নিয়ে থাকছে, সকালবেলা বিছানাগুলো গুটিয়ে রাখছে, দিয়ে আবার ওখানেই খাওয়া দাওয়া সব কিছু। আর ওই হোস্টেলের যে কোনো একদিকে বাথরুমগুলো থাকে, এখানে তাই। অতএব সকালবেলা
একটা বিরাট লাইন, লাইনটা দিছে। হ্যাঁ, সকালবেলা একটা বিরাট লাইন দিত, লাইন পড়ে যেত। লাইন পড়ে যেত। তো কোনো কোনো সময় এমন হতো যে ওই বাথরুম বাথরুমের প্রয়োজন খুব, কিন্তু দেখা যাচ্ছে এগোনো যাচ্ছে না, এত লম্বা ভিড়। লম্বা লাইন, জি। তো যাই হোক, এইগুলো সবগুলি তখন মানে সবাই মেনে নিত। তো মুশকিল হতো যে বাথরুমে যদি কোনো কিছু ফেলে আসতাম পরে, তাহলে আবার ঢুকা, আবার বিরাট একটা- আবার লাইন ধরে আবার লাইন ধরে ঢুকতে হতো। হ্যাঁ, কঠিন ইয়ে ছিল। তো যাই হোক, একদিন হাঁটছি, প্রথমে দেখা হলো যে একজন দেবুদার সাথে দেখা, দেবদাস চক্রবর্তী আমাদের সিনিয়র আর কি। এবং তুই কোথায় উঠেছিস? আমি বললাম যে এখানে ইয়েতে। জি স্যার, বলুন স্যার। আমি বললাম যে আমরা ওই হোস্টেলের কথা বললাম। বলছি তুই হোস্টেলের দিকে চল, আমি 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 এক জায়গায় উঠেছি, সেখানে চল আমার সাথে। আমি বললাম যে দেবুটা উঠতে পারা যাবে না, কারণ আমি তো একা উঠিনি, আমি আর আর উঠেছি। আর তখন তখন যদি আর পাস করেনি, মানে পড়ছে না আর কি, তখন ছাত্র। ছিল ছাত্র। জি, জি। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছে পাশ করার পরে ছিল। আর আর আমাদের সাথে যে রূপু আমাদের জি, জি, দেখি পথ প্রদর্শক, জি। হ্যাঁ, তা সে আবার ওখানে আমাদের সাথে ছিল না, তার মধ্যে আত্মীয় স্বজন ছিল, তার ওখানে চলে গেছে। আমি বলি যে কি হয়, ওকে ছেড়ে তো আমি যেতে পারবো না, কারণ ওটা ঠিক আছে, অসুবিধা হলে স্মরণা করলাম। একদিনের কথা খেয়াল আছে যে আমাদের তো ওখানে দুপুরের রাত্রের খাওয়া চা করেছে না, চা খেতে ইচ্ছা হলে সেই আবার বেরিয়ে চা খেতে হতো। তারপরে দেখি যে একদিন চা খেয়ে ফিরছি, হঠাৎ দেখলাম একটা জিপ ওই হোস্টেল থেকে বেরোচ্ছে। বেরোতে যে আবার দেখি যে ইয়ে করলো, দেখলো থেমে গেল, থেমে যে আবার ব্যাক করলো। ব্যাক করে একজন দেখেছে তাকিয়ে জিজ্ঞেস করছে, কে আলভিনা? কে বলছে? হ্যাঁ, কে? অন্ধকার তখন চিনতে বুঝতে পারছি পারছেন না। না। পরে যখন লাইট গেলাম তো তখন যে শেখ ফজলুল হক মনি। আচ্ছা, ফজলুল মনি ভাই, মনি ভাই। কেন আমি যেহেতু ইত্তেফাকে ছিলাম, মনি ভাই ইত্তেফাকে যেতেন, তার জন্য ছোটোর থেকে চিনতেন, একটা আলাদা ছিল। তুমিও বলেন যে তুমি কী করছে, চল আমার গাড়িতে তাই আমি বললাম যে মনি ভাই, আমি তো ওই যেহেতু আমার সাথে আমরা একসাথে এসেছি, আমি তো যেতে পারবো না। তাহলে যদি দরকার পড়ে, যাই হোক, দরকারও পড়েনি, আর যাওয়া হয়নি। হ্যাঁ, আর যাইনি। আহারকে ছেড়ে তো যার সাথে একসাথে ঢুকেছি একটা চিন্তা ভাবনা নিয়ে, এই। তারপর আবার ব্যাক করলেন কবে স্যার, কোন মাসে? কোথায়? আগরতলা থেকে বাংলাদেশে? না, বাংলাদেশে তখন তো ক্যাম্প হয়নি। সেসব একটা মজার ঘটনা ঘটেছিল, এই ডক্টর আনিসুজ্জামানের সাথে দেখা আগরতলায়। উনি চিটাগাং থেকে যাচ্ছিলেন কলকাতায়, আগরতলা হয়ে? আগরতলায়, তখন আগরতলায় এসছেন। তো বলছে যে আর কেউ চেনে, আমার কেউ চেনে, যার জন্য তো কী করছি বললাম যে এরকম, কোথায় আছিস? বললাম যে এখানে। বলছে ওখানে তো খুব মুশকিল, আমি গেছি, তো একটা কাজ করি, তো এখনো তো ক্যাম্পও হয়নি, যে কি বলছে যে আমার শালার একটা গাড়ি মরিস মাইন্ডার ছিল, সেই গাড়িটা আগরতলা পর্যন্ত নিয়ে এসে কলকাতা চলে গাড়িটা ফেলে, কারণ আনিস ভাইয়ের দায়িত্ব পড়েছে ওই গাড়িটাকে কলকাতা পাঠানো। আচ্ছা, তো যাই, তিনি তো তখন চিটাগাং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষক তখন। হ্যাঁ, চিটাগাং। তারপরে আমাদেরকে বললেন যে ওই গাড়িটা তো কোনো কাজ নেই, যে সাথে যাবে কলকাতা পর্যন্ত। হ্যাঁ, ওই ওনার শালার নাম আজিজ,
আজিজ জি। মার্কেট, আজিজ সুপার মার্কেট, আচ্ছা, সেই আজিজ, আচ্ছা। ওটা হচ্ছে ভাবির আনিস- ভাই আনিসুজ্জামানের শালা। শালা। আচ্ছা আচ্ছা। তো উনি ওই বলছে যে তো তোমাদের কোনো খরচ নেই, খাওয়া টাওয়া সব, হ্যাঁ বুঝলেন, শুধু জি স্যার। ওই সাথে যাবে, কেন এই বিদেশি গাড়ি তখন কলকাতায় ইন্ডিয়াতে খুব কম, জি যারা কেনেন তারা সব বড় বড়, কেন প্রচুর ট্যাক্স দিতে হয়। জি দিতে হয়। ওই ফলে ওই ওখানে গাড়ি নিয়ে কোথাও চলে গেলে তো ড্রাইভার তো বলছে ড্রাইভারও ঠিক করা আছে, খালি সাথে যেতে হবে। তো বললাম ঠিক আছে। তো দেখলাম যে অন্তত তো কয়েকদিন তো ভালো খাওয়া যাবে, জি জি আর একটা জার্নিও হবে। জি। করে রাজি হলাম আমি আর রাহারা। তারপরে গাড়ির পিছনে বসে আছি, গাড়ির পিছনে বসে আছি, দেখি যে হঠাৎ করে মহিলা আসে, এসে আগে ড্রাইভারের সাথে কথা বলছে। ড্রাইভার খানিকক্ষণ করে আমার দিকে রিকোয়েস্ট করলো যে আমার আত্মীয়া, হ্যাঁ, খুব বিপদে আছে, তাকে যেতে হবে সিলেটের পরে হচ্ছে করিমগঞ্জে, করিমগঞ্জে যেতে হবে। তা তখন আগরতলা কিন্তু স্টেশনটা, রেলওয়ে স্টেশনটা আগরতলা থেকে 60 মাইল দূরে ছিল। আচ্ছা, 60 মাইল দূরে ছিল। ওখানে যে ট্রেন ধরে করে যাওয়া, তো সেই বোধ হয় অফিসে অনেক চাকরি করে। ওই সময়টা আমাদের বয়সটা হ্যাঁ কত, 22-23, আমরা 22-23 হবে, আর মহিলাটার বয়স বোধ হয় 18-19 এরকম হবে। তা আসলে তারপরে বললো যে স্যার যদি আপনাদের আপত্তি নিতে, তাহলে তাকে সে আপনাদের গাড়িতেও নিতে পারি, এই করিমগঞ্জ পৌঁছে যাবে। আমরা বললাম আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমরা তো পিছনের সিটে, সামনের সিটে বসে আপনার আত্মীয় যখন। তা যাই হোক, পরে তো দেখলাম যে অনেক দিন গেল, এবং একটা সময় পরে তো খালি জঙ্গল জঙ্গল। তখন তো আগরতলা, এখন আগরতলা, তখনকার আগরতলা একদম নিশ্চয়ই তখন একদম ছিল না, জঙ্গল, কিছু কিছু জায়গায় বাড়ি ঘর খুব কম। তখন তো আগরতলাতেও কিন্তু খুব একটা ঘর বাড়ি নগরায়ন ওই অর্থে হয়ে ওঠেনি। আর এখন তো অনেক ঘর বাড়ি, বহু কিছু। কোনো কোনো জায়গায় ছিল যে একবারে আগরতলা পরে পার হয়ে একটু গেলে দেখা যাচ্ছে খালি জঙ্গলই, খালি জঙ্গলই। তারপর ওই মহিলা কোথায় করিমগঞ্জের ওখানে আসে, আমাদের সাথে সারাদিন কাটালো, রাত্রেরও প্রায় বোধ হয় 2-3টার সময় করিমগঞ্জে পৌঁছালাম। দুর্গম রাস্তা ছিল। হ্যাঁ, দুর্গম রাস্তা, অনেক ঘুরে, পাহাড়িয়া রাস্তা ঘুরে ঘুরে যায়। যেরকম করিমগঞ্জের কাছাকাছি যখন যাচ্ছি, তখন দেখলাম যে ইয়েটা দেখা যাচ্ছে, এই মানে সিলেটের অংশগুলো দেখা যাচ্ছে নিচে বহু, আর পাশেই খাড়া পাহাড়। আর প্রায় তখন আমাদের ওই রাস্তাটা যেটা ছিল প্রায় মিজোরামের কাছ দিয়ে যাওয়া। তখন ধারণা হলো যে একটা পাহাড় যখন থেকে আরেকটা পাহাড়ে এসেছি, উঠতে হচ্ছে অনেক, তারপর দেখি যে এগোলাম অল্প, তারপর খাড়া রাস্তা, যেন মনে হচ্ছে যে আসলে মিজোরামটা কেন কেন পাহাড়, মাটির রাস্তা, পাহাড় অত ধসিয়ে দিলে যত ইয়ে নিয়ে যাক, ওই যত আর্মি নিয়ে যাক, একবারে নিচে যেয়ে পড়তে হবে। আচ্ছা, তাতে মিজোর, হ্যাঁ, ওই জন্য মিজোদের দমন করাটা কঠিন হয়ে কঠিন ছিল। হ্যাঁ, তা যাই হোক, মানে এইরকম তার জার্নিটা খুব মজার ছিল। কোনো জায়গায় গাড়ি, আপনাদের গন্তব্য ছিল করিমগঞ্জ? না, সে করিমগঞ্জে নেবে, আমি তো কলকাতায় যেতাম। কলকাতায় যাই, অনেক ঘোরা, অনেক ঘোরা, অনেক ঘোরা, কিন্তু অনেক অভিজ্ঞতা দেখা হয়েছে যে কীভাবে রাত্রেবেলায় চলন্ত ট্রাক থেকে মাল নামিয়ে নেয় ইয়েটা। হ্যাঁ, তারপর ট্রাক ড্রাইভারদের সাথে ওই
ইয়েগুলোতে ওদের যে রাস্তার পাশে হোটেলগুলোতে কীভাবে কাটাতে হয় সময়, এই অভিজ্ঞতাগুলো হয়েছে। তবে দীর্ঘ সময় আমরা বোধ হয় 2 দিন কাটাতে হয়েছে। জি তো যাই হোক, তারপরে তো এইরকম কিছু কিছু অভিজ্ঞতা। কলকাতায় পৌঁছাতে তারপরে কলকাতায় পৌঁছালাম, কলকাতায় পৌঁছালাম 2 দিন লেগেছে। কারণ ওই ঘোড়া রাস্তা যদি ধরা হয় তাহলে বাংলাদেশ থেকে পাকিস্তান যাওয়া যায়, এরকম একটা রোড। জি জি বড় মানে journey, ঢাকা বড় থেকে journey। সম্ভব 2 দিনে হ্যাঁ, পাকিস্তান যাওয়া। এরকম। তারপরে তো ওখানে গেলাম, তো ওখানে যে ওনারা পৌঁছানোর পর আমাদেরকে টিকিট, প্লেনের টিকিট দেওয়ার কথা। তা দেখি যে প্লেনের টিকিট পাচ্ছেন না, তার জন্য কলকাতায় কিছুদিন থাকতে হলো। হ্যাঁ, ওটা আহারেরই বাপার একজন ক্লায়েন্ট ছিল কলকাতায়, একসময় বাংলাদেশে থাকতেন। তার যেহেতু তারাও একটা প্রথম দেখছিল যে স্বাধীন হলে আবার হয়তো বাংলাদেশে যেতে পারবে, এইসব চিন্তা। যার জন্য যেমনি সাদরে আমাদেরকে গ্রহণ করেছে। এখানে থাকতো, আর মাঝে মাঝে যেতাম। তো সেই সময় ইয়ে কিন্তু কবি শামসুর রহমান, উনি ওই কলকাতায় ছিলেন না, কলকাতা ছিলেন, ঢাকায় ছিলেন। উনি একটা ম্যানস্ক্রিপ্ট আমাদের কাছে, প্রথমে সারদ চৌধুরীর কাছে দিয়েছিল, সারদ চৌধুরী আবার আমাকে দিয়েছেন। যখন শুনলেন যে আমি কলকাতা যাচ্ছি, তখন ওই ওইটা যাতে কলকাতা থেকে পাবলিশ হয়। এটা কি ছিল স্যার ম্যানস্ক্রিপ্ট? বন্দি শিবির থেকে। বন্দি শিবির, আচ্ছা, যে শামসুর রহমানের করতে। তো এটা যে এখন আমি আহার কলকাতা ভালো করে চিনিও না, তখন আমরা প্রথম গেলাম, কে জানি বললো যে ইয়ের কাছে যান, আমাদেরকে বললো আবু সাইদ আইয়ুব। আচ্ছা, আবু সাইদ আইয়ুবের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই যে যিনি রবীন্দ্র বিশেষজ্ঞ, যিনি রবীন্দ্র বিশেষজ্ঞ, তখন তিনি কলকাতায়। হ্যাঁ, কলকাতায় থাকেন। তো ওনার কাছে ওই ইয়ের থেকে কলকাতা বলে ওনার সাথে যোগাযোগ। আচ্ছা, ওনার খুব ভালো সম্পর্ক। উনি গেলে তখন তার বয়স কেমন ছিল? তখন ওনার বয়স মাঝ বয়সী, তখন বয়স হয়ে গেছে বেশ। খুব মানে নরম মানুষ ছিলেন, তাই? খুব নরম মানুষ। তারপরে তো কলকাতায় যে কদিন ছিলাম, ওনার বাসায় প্রায় যেতাম। একটা সুবিধা ছিল, ওনার বাসায় গেলেই সন্দেশ মিষ্টি গড়িয়ে, খুব ভালো একজন মহিলা ছিলেন। উনি তো আকাশবাণীর সাথে জড়িত। কার কথা বলছেন স্যার? ওনার ওয়াইফ আবু সাইদ। আচ্ছা আচ্ছা, জি জি, গৌরী আইয়ুব ছিলেন। তার জন্য যেতাম, আর ওই টিকিটের অপেক্ষায় কাটাচ্ছি। তখন উনি বললেন যে ওনার শামসুর রহমানের কবিতা, হ্যাঁ, বই ছাপতে কোনো অসুবিধা হবে না। উনি আর শুধু চেয়েছিলেন শামসুর রহমান যে একটা ভালো পাবলিশার, যাতে পাবলিশারও ভালো পাবলিশারের অভাব না, ওটা বেরোবে। কিন্তু ওইটা কি বললেন যে বন্দি শিবির থেকে নিজ নামে বের করবেন, এটা তো একটা তার জন্য রিস্কি হয়ে যায় না ওই সময়। হ্যাঁ, উনি যেহেতু এমন যে তাহলে দেখেন যে কি করবেন। তো বললেন তাহলে স্বাধীন বাংলার যে চিত্রপ্রদর্শনী ছিল, ওই সময় যদি কিছু কথা বলতেন। না, সেই সময়টা তো এই কলকাতায় আসলাম, তখন দেখলাম যে হ্যাঁ হ্যাঁ, নামটা যে বলছে ভালো। ওই 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 সময়টি ওই দেখি যে সব যারা কলকাতায় যারা আর্টিস্টরা গেছে, তারা সবাই ওই ছবি আঁকছে। তা আমি বোধহয় ওখানে এক বেলা শুধু এঁকেছি। ওই যেহেতু যেতে পারছি না, ও বললেন শুরু করো, কবে টিকিট পাবে, ঠিক আছে। তা যেদিন শুরু করলাম
তারপরের দিনই আবার টিকিট পেয়ে গেলাম, চলে আসলে। তার জন্য একদিনে বেশি করতে পারিনি, একটা ইনকমপ্লিট ছবি ছিল। এক্সিবিশনটা পুরো হয়েছিল। এক্সিবিশনটা পরে কয়েক জায়গায় হয়েছিল, এটা বোধহয় দিল্লিতেও হয়েছিল। তো আমার ওইটার একটা ঘটনা যে যখন ওটার এক্সিবিশনটা হয়, তা সেই সময় আমি আবার ঢাকায় ধরা পড়েছি। তখন তো মার্শাল ল কোর্টে বিচার হচ্ছে, তো সেই সময়টা ওই এক্সিবিশনটা হয়েছে। অত টর্চারের খবর জানে সবাই, তার জন্য সবাই এরকমও যারা আমার আগে বেরিয়েছে তাদের কথায় যে আমি আর বাঁচব না, যে কোনো সময় আমার মারা যেতে পারি, এরকম একটা ধারণা ছিল। যার জন্য ওখানে একটা বোধহয় একটা স্মরণ সভাও করেছিল যে এরকম অবস্থায়। তো যাই হোক, ওই ছবিটা কিন্তু খুব কমপ্লিট ছিল না। ওটা যদিও এখন ইয়েতে বোধহয় দিয়েছে, মুক্তিযুদ্ধ। হ্যাঁ, ছবির বিষয়বস্তু কি ছিল? এটা ছিল মুক্তিযুদ্ধই, মুক্তিযুদ্ধের উপরেই ছিল। যে বোধহয় একটা মা, তার কোলে একটা শিশু, মৃত শিশু, এরকম। মিউজিয়ামে আছে নাকি? হ্যাঁ, না, মুক্তিযুদ্ধ জাদুঘরে। এটা ইনকমপ্লিট ছিল একটা, বললাম তো এটা বোধহয় কত 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো করতে হচ্ছে, বড় ক্যানভাস, ওই যে চাপানো। তো যাই হোক, তারপরে তো ওই সময় অনেকগুলো সময় কেটেছে। যেরকম গৌরী, আমাদের ইচ্ছে হয়েছিল, আমরা যারা ভক্ত ছিল, আর সেই সময় কিন্তু কতগুলো অনুষ্ঠান হয়েছে, যেরকম ইয়েদের জন্য করেছে, সব গায়ক গায়িকরা অনুষ্ঠান করেছে, কবিতা অনুষ্ঠান করেছে, এবং সেখানে সবাই এসে গানের অনুষ্ঠানে তো হেমন্ত থেকে আরম্ভ করে সবাই পার্টিসিপেট করেছে, এবং ওইটার সেট মোস্তফা মনোয়ার করেছে। যার জন্য ওইটাও হয়েছে, মোস্তফা মনোয়ারকে আবার ওই সেট অ্যাসিস্ট করতে হয়েছে আমার। হ্যাঁ, তারপরে কবিতার উৎসবে কবিতা উৎসবে গেছি, দেখতে চাই সবাই করছে। তখন বুদ্ধদেব বসু আমার খুব প্রিয় লেখক ছিলেন। দেখলাম বুদ্ধদেব বসু যখন পড়ছেন, একবার একটা পকেটে হাত দিচ্ছেন, আবার আর এক হাত চেঞ্জ করছেন, আবার করছেন। তারপর দেখলাম যে ইংরেজি কবিতা যারা লিখছেন তাদেরটা যারা পড়ছেন, যেরকম সেটা বেশিরভাগই অভিনেত্রীরাই রিসার্চ করছেন। অপর্ণা সেন বোধ করেছেন, আর একটা বোধ হয় আরেকটা কে জানি। এইরকম অনুষ্ঠানগুলো করা হলো। তারপরে বুদ্ধদেব বসুর সাথে গৌরীজির বলেছেন যে ওনার সাথে দেখা করতে চাই। তা যাই হোক, তখন বুদ্ধদেব বসু ছিলেন না ঢাকায়, এই কলকাতায় ছিলেন না। তারপরে অনুদশঙ্কর রায়, তখন তখনকার সময় আমাদের খুব প্রিয় একজন ব্যক্তিত্ব, যার জন্য অনুদশঙ্করের বাসায় গেল, তো মিসেস ছিলেন না, উনি দেখলাম। তো এইরকম একজন বিরাট লোক, তখন আমরা এই অল্প বয়স দেখলাম যে যেভাবে অনেকক্ষণ গল্প করলেন, এইগুলো একটা বাড়তি পাওয়া হলো। হ্যাঁ, তারপরে তখন ওই যে যেটা গানের ট্রুপটা ঘুরে হতো, তাদের রিহার্সালে কয়েকদিন যাওয়ার সুযোগ হয়েছিল। তারপর তো টিকিট পেয়ে গেলাম, আবার চলে আসলেন। হ্যাঁ, ফিরলাম। তো ফেরার পথে কতগুলো ঘটনা ঘটলো, যে নাম কি, এই যেটা ঠিক ইয়ের উপরে, বাংলাদেশের উপরে যে ওদের বিমান ঘাঁটিটা, হ্যাঁ, না
আরেকটা, হ্যাঁ শিলিগুড়িতে না তো গুয়াহাটির কথা গুয়াহাটি 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 হ্যাঁ গুয়াহাটি এয়ারপোর্টে খুব কুয়াশার জন্য হ্যাঁ আমাদের প্লেনটা থামলো আর কি। হ্যাঁ থামলো, আমরা যখন আবার আগরতলা ফিরে আসছি জি জি তো ওখানে থামলো, খুব কুয়াশা যায়। তারপরে যে সেখান থেকে যে একটা হেলিকপ্টার নামলো, হেলিকপ্টার থেকে যে নামছে, হ্যাঁ আমরা তো গিয়ে ওই গেটের কাছে দেখি যে নামছেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী, হ্যাঁ আচ্ছা এটা কি মে জুনের ঘটনা না? এটা হ্যাঁ ওরকমই হবে। আচ্ছা তারিখগুলো এভাবে মনে নেই। জি জি আনুমানিক একটা ধারণা আর কি। জি স্যার, ইন্দিরা গান্ধী কোথায় যাচ্ছেন? তখন না এটা এটা আরো আগে হবে, আরো আগে হবে, কারণ তখন তো মুক্তিযুদ্ধ ক্যাম্প হয়নি। তাহলে মে মাসে হ্যাঁ হ্যাঁ এপ্রিলে হবে। তখন মুক্তিযুদ্ধ ক্যাম্প হয়নি। দেখি যে ইন্দিরা গান্ধী হাঁটতে হাঁটতে, আমি তো আমাদের কাছে অবাক হয়ে গেল, তখন তো নকশালদের বিরাট ঘাটে ঝামেলা গুয়াহাটি এলাকায়। ঝামেলা হচ্ছিল, এবং তার ভিতরে নেমে গটগট করে হ্যাঁ দেখি যে আমরা সাইডে দাঁড়িয়েছিলাম, এই ভিতরে যাইনি কিন্তু ওখানে ওই যে গেটের কাছাকাছি ছিল। দেখলাম যে ওখান দিয়ে বেরিয়ে গেলে সাথে অল্প কয়েকজন মানুষ গার্ড, গার্ড হ্যাঁ গার্ড ছিল, দিয়ে চলে গেলেন। দেখলাম যে বোধহয় ঘটি ওই ক্যাম্পগুলো ভিজিট করতে গেছে। তা তারপরে একটা সৌভাগ্য হলো, আমাদের সাথে হাত মিলালেন। আচ্ছা যে গুয়াহাটি এয়ারপোর্টে। এয়ারপোর্টে আমরা তো যেতে ছিলাম ভেতরে, জি জি তো সবাই দেখলাম যে যারা ছিল গেছে, তা সবাইকে আমাকে অবাক হলো যে এই সাহসী মহিলা নকশালদের এরকম হচ্ছে চলে, কারণ অস্থিরতার মধ্যে তিনি হ্যাঁ অল্প সেইখানে কয়েকজন গার্ড নিয়ে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ তখন আমি ইয়ে বলি যে একদিন ওই সময় ওখানে আহারের সাথে শাহরিয়ারের সাথে দেখা গেছে, তখন শাহরিয়ার কবির, শাহরিয়ার কবিরের সাথে দেখা হয়েছিল। তখন কলকাতায় একটা ভালো ইয়ে চলছে, সত্যজিৎ রায় প্রতিদ্বন্দ্বী ফিল্মটা রিলিজ হয়েছে। তা দেখি যে হয়েছে বোধহয় বেহালা একটা হলে। তা রাত্রেবেলা যেহেতু আমারও চলে যাওয়ার কথা, রাত্রেবেলা এই পর টিকিট পেয়ে গেছি, তারপর দিন বলে দেখি যে বেহালা যে যাচ্ছি ওই ফিল্মটা দেখতে, তখন বোধহয় এটা লাস্ট নাইট শোটা। দেখি যে বেহালায় ঢুকলাম, খানিকক্ষণ পরে দেখি যে বোমা গোলাগুলি শুরু হয়েছে, বোমা সমানে ফাটাচ্ছে তার ভিতরে। তা উপায় তো নাই, মাঝখানে পড়ে গেছি। তারপরে যে হলে ঢুকলাম, ঢুকে সিনেমা দেখলাম, দেখে আবার বেরোলাম। তা দেখলাম যে এইরকম নকশালদের তখন অপারেশন চলে, তার ভিতরে ইন্দিরা গান্ধীকে দেখলাম যে ওইভাবে চলে যাচ্ছে। তো দেখলাম যে এই মহিলার কপালে দুঃখ আছে, যেটা বোঝাই যাচ্ছিল। প্রচণ্ড সাহসী। জি তো যাই, তারপর তো ইয়েতে ফিরলাম, তখন দেখি যে ক্যাম্প শুরু হয়ে গেছে, শুরু হয়েছে, মানে গুছানো হয়েছে। জি জি তারপর তখনও ক্যাম্পে প্রথমে কিছুজন উঠলো, তারপরে আস্তে আস্তে, কারণ এটা তো খাওয়া দাওয়ারও ব্যবস্থা ব্যাপার ছিল, যার জন্য আস্তে আস্তে তারপরে ক্যাম্পেই কাটলো। প্রশিক্ষণ শুরু হলো আপনাদের, হ্যাঁ প্রশিক্ষণ নিলেন। হ্যাঁ, আর যেহেতু আমি চাকরি করতাম বলে, আর অনেক বন্ধু বান্ধব যারা খুব ঘনিষ্ঠ ছিল, তাদের জন্য আমি থাকতাম এমনি ক্যাম্পে না, আমি থাকতাম যে খালেদ মোশাররফ এবং মেজর হায়দারের পাশে একটা টেন্ট ছিল, সেখানে যে কেউ অন্য জায়গা থেকে আসলে ওখানে থাকতো। তারপর মন্ত্রীরা গেলে ওখানে রেস্ট নিতেন। মেলা ঘরে ওখানে 3টে টেন্ট ছিল, একটা থাকতাম, তো ওইখানে থাকতাম।
তা আমার হচ্ছে কি, ওখানে যে আমি একসময় না কোনো সময় হসপিটালে যে থাকতে, হসপিটালে সব বন্ধুরা ছিল, আটটা বেড থেকে আরম্ভ করে ইয়ে ছিল, ওই সাদত চৌধুরীর ছোট ভাই ছিল, আর সাদত চৌধুরীও ছিল আমাদের সাথে। উনি তো সাংবাদিক হিসেবেও ছিলেন, মুক্তিযুদ্ধের সাথেও ছিলেন। তার জন্য সাদত চৌধুরী আমার চারুকলে আমার কন্টেম্পোরারি, আমাদের চেয়ে বয়সে সিনিয়র উনি অনেক, কিন্তু ওই চোখের জন্য পড়া বন্ধ ছিল, যার ফলে আমরা একসাথে বের হয়েছিলাম। যার ফলে ওই খালেদ মোশাররফ জোহাদ ওনাদের সাথে একটা আলাদা রকমের সম্পর্ক তৈরি হয়েছিল। তো এক সময় আমি তো বেশ কয়েকবার 4-5 বার ঢাকায় ঢুকেছি। আমি আবার যখন ঢাকায় ঢুকতাম, আবার ফেরার সময় কেউ বিপদে থাকলে তাকে আবার নিয়ে ফিরতাম। আমি যেমন বহুজনকে নিয়েছি, ফিরেছি। তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে ডক্টর রশিদউদ্দিন আহমেদ, নিউরোসার্জন ছিলেন যে উনি, কারণ উনি তখন সিএমএইচে চাকরি করতেন। তা উনি আর্মিদের সেবা করতে হচ্ছে দেখে থাকতে পারছিলেন। তখন আমি যখন আগস্টে শেষে যখন ধরো আমি ওই সময়টাতে আমরা আর্মস নিয়ে আমি ফতে আলী, বাকের আর আমরা 4 জন বিরাট একটা বড় আর্মস নিয়ে আমরা ঢাকায় ঢুকেছিলাম। তো ওই সময় বোধহয় আমাদের গ্রুপে বাকের ধরা পড়াতে আমাদেরও একটা খোঁজ করছিল পাকিস্তান আর্মি। তা আমি তো ধরা পড়েছি, আর যেখান থেকে সেটা হচ্ছে আলতাফ মাহমুদের বাসায়। তো এটার সাথে এটার লিঙ্ক ছিল না, কারণ আলতাফ আমারও আর চলে যাওয়ার কথা ছিল অপারেশনে, আর্মসগুলো রেখে চলে যাওয়ার। তখন খালেদ মোশাররফ একটু চিন্তা ভাবনা কাজ করছিল যে ওই যে আর্মস নিয়ে ঢোকা আবার বেরোনো একটা ঝামেলা হয়, দুটোই রিস্কি হয়ে যায়, এরকম জন্য ওই করা হয়েছে। দিয়ে তখন ঠিক করেছিল এরকম কিছু জায়গায় কিছু তো আর্মস রয়ে গেছিলো, যারা অনেকে রেখে দিয়ে চলে গেছিলো, অনেকগুলো আর্মস আবার ধরাও পড়েছিল যখন এগুলো অপারেশন হয়। ওই সময়টা আমার যে ট্যাক লেফটেন্যান্ট যখন ওই সময়টা যে অপারেশনগুলো হয় সেগুলো কিন্তু বেশিরভাগই আর্মস নিয়ে ঢুকতো, আবার বেরিয়ে আসতো, যখন পারতো না তখন রেখে আসতো কোনো না কোনো বাসায়, কোনো বাসায়। এইভাবেই তো তখন আস্তে আস্তে তো এটাও গোছাচ্ছিল। তখন ওইভাবে চিন্তা করা হলো যে আর্মসগুলো দিয়ে, আর একটা প্রবলেম হতো যে একই সাথে দুটো টিম একই জায়গায় অপারেশন করার ভয়গুলো দেখা যাচ্ছে। এইসবের জন্য খালেদ মোশাররফ যারা বসে ওনারা ঠিক করছিলেন যে ওরকম কিছু কিছু জায়গায় আর্মস ডাম্প করা, এবং এক টিম যাবে এবং অপারেশনগুলো আরও জোরদার হবে। তখন তো প্রথম থেকে যে অপারেশন অনেক দিন পর পরে না, ওটা আমরা না, ওটা যারা করেছিল তাদের ভিতরে অনেকেই ছিল, যদিও আমাদেরই বন্ধু বান্ধব সবাই, এবং আমাদের চেয়ে একজন ছিল আমাদের চেয়ে ইয়াংও ছিল, আবার আমাদের চেয়ে সিনিয়রও ছিল। একই সব অপারেশন সবাই ছিল না। এইটা আমাদের নিজেদের অপারেশন ছিল, যেটা আমরা কয়েকজন ঢুকলাম। ফতে আলী হচ্ছিল আমাদের টিম লিডার ছিল, তারপরে বাকের ছিল, তারপরে আরেকজন ছিল, হ্যাঁ না চুল্লু ভাই ধরা পড়েছিলেন কিন্তু আমাদের আগে, কারণ যখন আমাদেরকে মার্শাল কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, তখন দেখলাম যে ওনাদের যাদের ধরা পড়েছেন তাদেরকে একটা লাইন নিয়ে দাঁড়ানো হয়েছে।
তাই কিন্তু আমাদের ইন্ট্রোগেশন একসাথে হয়নি, টুলু ভাইদেরটা আগে হয়েছে। আর আমাদের হলো যে সময়টা, তখন মার্শাল ল কোর্টটা হচ্ছে এখন যেটা প্রধানমন্ত্রীর কার্যালয়, ড্রাম ফ্যাক্টরিটা, ওটা সদস্য ভবন ছিল, যে দুটো বিল্ডিংয়ে মার্শাল করেছিল। এবং আমার কপাল কীরকম যে ওইখানে আমার টর্চার হয়েছে, এবং যখন বাংলাদেশের কনস্টিটিউশন করা হয় তখন আবার দায়িত্ব পড়েছিল কনস্টিটিউশন ডেকোরেট করার, এবং তখনও ওই বিল্ডিংয়ে খাওয়া দাওয়া হতো। যেখানে টর্চার হয়েছিল স্যার, কিন্তু ওই যে সংবিধানের যে নকশাকার তিনি অন্যতম, মানে যেখানে তিনি নির্যাতন হয়েছিলেন সেখানে এখন গণভবনটা হলো আর কি। হ্যাঁ জি স্যার। নির্যাতনটা আপনাকে মানে কতদিন বন্দি ছিলেন আপনি টর্চার সেলে? 2 দিন ছিলাম। যেদিন আপনার মায়ের কথা খুব মনে পড়ছিল যখন আপনাকে মারা হচ্ছিল। না, আমি 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 প্রথম দিকে সাহস তো ঘাবড়াইনি অতখানি, কারণ যেখান থেকে আমাদের ধরা পড়ার কথা সেখান থেকে আমি ধরা পড়িনি। জি, ধরা পড়েছে আলতাফ মাহমুদ বাসা থেকে। হ্যাঁ, আলতাফ মাহমুদ ও একসঙ্গে ধরা পড়েছেন একসাথে ওই বাসায়। আসলে আলতাফ মাহমুদের বাসায় অস্ত্র ধরতেই ওই অপারেশনটা হয়েছে। ওখানে আমার থাকার কথা না, কেন এই আলতাফ মাহমুদের সরি স্যার, আপনারা একসঙ্গে তখন কতজন ছিলেন? কোথায়? আলতাফ মাহমুদ সহ আপনি আর কেউ না, ছিলেন কি? আমরা ওখানে অনেকে, এই যে যার থেকে আমরা দেখছি মারা গেছেন, বদি, লুই, হ্যাঁ, এরকম সবাই। তখন রুমি ছিল, যেরকম রুমি থেকে প্রথমে রুমিকে বোধহয় দেখিনি আমরা, রুমির বাবাকে এবং ছোট ভাইকে, হ্যাঁ, জামিকে দেখেছি। যে তখন টর্চারটা ওরা আমাদের আগে ধরা পড়েছিল, যার জন্য ওদের টর্চারটা শেষ হয়ে গেছিল। আমাদের একসময় আমাদের খুব জুয়েল ক্রিকেটার, খুব তখন, হ্যাঁ শহীদ, ওর যখন আমরা দেখলাম ওকে ইয়ের রুমে, আমাদের ইন্ট্রোগেশনের রুমে যখন বসলাম, দেখলাম যে ওর হাতে যে রক্তাক্ত, তার আগেই উন্ডেড হয়েছিল, ওই ব্যান্ডেজটাও ঝুলছে, রক্তাক্ত হাত। আমরা কিন্তু একসাথে ক্রিকেট খেলেছি একসময়, এবং আমরা একই পাড়ায় থেকেছি, কেম দাসলিনে। আমি ঢাকায় যখন আসার পর প্রথম কেম দাসলিনই আমার জুয়েলকে আপনি দেখতে পাচ্ছেন টর্চার সেলে, জুয়েল আছে। হ্যাঁ, কিন্তু ওদের যেরকম আমাকে আবার যখন ইন্ট্রোগেশনের জন্য নিয়ে গেল, তখন তারপরে ফিরে এসে তখন কিন্তু দেখি যে ওরা নাই। তাই ইন্ট্রোগেশনে সময় আমার, যেহেতু আমি জানি যে জায়গায় ধরা পড়েছে, আমাকে কোনো আইডেন্টিফাই করার কথা না। আপনি প্রথমে অস্বীকার করেছিলেন? প্রথমে তো আমি এই সময় পর্যন্ত ধরে নিয়ে গেল তো সবাইকে, এর ভিতরে কিন্তু ইনোসেন্টও অনেকে ছিল। ওই যখন আলতাফ ভাইয়ের বাসা অপারেশন হয়, তখন আলতাফ ভাইয়ের বাসা, তার পাশের ওখানে কিন্তু প্রাচীরগুলো এক একটা বাসায় সব আত্মীয় স্বজন থাকতো, যারা বাড়ির মালিক ছিলেন সবাই, যার জন্যে কয়েকটা বাসার আশেপাশে ছেলে যে কজনকে পেয়েছি সবাইকে নিয়ে গেছিল। আচ্ছা, তাই জন্যে একটু ছিলাম যে এটা আইডেন্টিফাই করাটা যাবেন না, সহজেই আমি বেরিয়ে আসবো। তাই এটা যে অন্যদিকে মোড় নেবে সে জানি না। তো যাই হোক, তারপরে তো ইন্ট্রোগেশনের সময় ইন্ট্রোগেশন শুরু হয়েছে যখন, তখন দেখি যে ডাকছে এক এক করে। আমার বোধহয় একজন না দুজনের আগে আলতাফ মাহমুদকে ডাকলেন, এই যে মিউজিক ডিরেক্টর সবাই করে নিয়ে গেল। আর আমাদের দরজাটার যে রুমটা বসে, ওটা একটা আসলে, ওটা বোধহয় কিচেন কিংবা বাথরুম হবে, এরকম একটা জায়গায়। তো ওখানে কিন্তু ওই মানে কোনো ইনকমপ্লিট ছিল ওইটা তখন। ওই
তো সবাই আমার ওখানে ঘিরে বসেছি এবং ওখানে ইনোসেন্টের সংখ্যাই বেশি, কারণ যেহেতু ওই যে সব বাসায় রেড হয়েছে জি জি তখন ওই ছেলেদের ধরেছে, মেয়েদের মেয়েদেরকে না। সবাইকে। তারপর যাই হোক আলতাফ ভাই গেলেন, আলতাফ ভাইয়ের শালারা গেল, তারপরে দেখি আপনাকে ডাকলো? আমাকে ডাকলো না, যে হঠাৎ করে একজন ঢুকলো সিপাই, দিয়ে বলছে যে আলভি কোন হ্যায়, আলভি কোন আলভি কোন হ্যায়। তখন আমি একটু আসলে ঘাবড়ে গেলাম যে আলভি তো নাম তো জানার কথা না ইন্ট্রোগেশনে। তখন মনে হচ্ছে যে তাহলে কি কেউ আমার নিশ্চয়ই আগে যাদের ইন্ট্রোগেশন স্বীকার করেছে। আরো কারো মুখ থেকে এটা বেরিয়েছে। তো যাই হোক, এরকম ভাবতে ভাবতে দেখি যে সবাই, কারণ যারা ধরেছে তারা তো বেশিরভাগ তোমার পরিচিত, জি সবাই দেখে আমার দিকে তাকাচ্ছে। তারপরে এটা ভাবলাম যে আমি কি বলবো, আমি কি রেসপন্স করবো করবো না। তো বললাম রেসপন্স না করলেও উপায় নেই, যদি জানে যে এখানে আছে চর্চা করলেই বলে দেবে যে কেউ। জি তা আমি বললাম যে আমি নিয়ে ইন্টারভিউশন নিয়ে যে প্রথমেই আমাকে জিজ্ঞেস করলো যে আমি বললাম যে হ্যাঁ, কারণ যেহেতু আমি ওইটার পরেই উঠে এসছি। জি তো বলছে তুমি এত তারিখে ইন্ডিয়া তোমরা সীমান্ত ক্রস করেছো? এত তারিখে ইন্ডিয়া তোমরা ইয়েতে ঢুকেছো, ঢুকেছো, তোমাদের সাথে এই আর্মস ছিল এবং একেবারে হুবহু মিলে, যেরকম আমাদের সাথে ছিল 4টে এসএলআর ছিল, জি স্টেইন ছিল 4টে, তারপরে এক্সপ্লোসিভ ছিল 4 বাক্স, জি তারপরে গ্রেনেড ছিল 10টা। জি তো এতগুলো জিনিস আমাদের এক একজনকে প্রায় গোটা 1 মনের উপরে করে জিনিস ক্যারি করতে হয়েছে মাঝে মাঝে। তো যাই হোক, তারপরে দেখছি সব মিলে যাচ্ছে। তখন আমার কাছে মনে হলো যে তাহলে এটা আসলে হয় কি একটা টিমের অতখানি কি নিয়ে কি অপারেশন করছে অতখানি জানে না। তখন মনে হলো যে আমার কেউ ধরা পড়েছে, নাইলে এত আমার আগে তাহলে আমাদের দলে কেউ ধরা পড়েছে। তো যাই হোক, এটা ধরো না। তারপরে ওরকম বলছে, বলে আমি তারপরে যখন বলছে আমি বললাম যে এরকম তোমার বলছে যে তোমার বন্ধু ধরা পড়েছে, ফতে আলীর নাম বলছে, হ্যাঁ, বাকেরের নাম বলছে, হ্যাঁ, এই দুটোর নাম বলছে। তখন একটু আসলেও মানে তখন আসলে যাই হোক, তখন মনে হলো যে আমি তো স্বীকার করলেও মরবো, না স্বীকার করলেও হয়তো মরতে হবে, না স্বীকার করলে হয়তো বাঁচার একটা সুযোগ থাকবে। আমি বললাম যে আমি এদের কাউকে চিনি। প্রথমে বাকেরের নাম বলেছিল, আমি বললাম যে না, বাকেরকে আমি এই নামে আমার কোনো বন্ধু নেই, আমি ওকে চিনি না। তারপরে দেখি বাকেরকে নিয়ে এসছে খানিকক্ষণ পরে, বাকেরকে নিয়ে আসছে, যাকে আপনি চেনেন না বলেছেন। হ্যাঁ, তাকে নিয়ে এসছে। বাকেরকে দাঁড়ালো, ওর শরীরে রক্তাক্ত, বোঝা গেল যে ওর উপর অত্যাচার হয়েছে। ও কোনো রকমে তাকালো, মুখটা তুলে দিয়ে তাকিয়ে খালি হ্যাঁ সূচক মাথাটা নাড়লো। আমার তখনও দুঃখ লাগেনি, কেন ওর অবস্থা দেখে আমার মনে হচ্ছিল এটি স্বাভাবিক। তারপরে বাকেরকে নিয়ে চলে গেল। মানে বাকের সম্মতি দিলেন যে আপনাকে চেনেন। হ্যাঁ, তখন আমাকে তারপরে বললেন যে আমি ওকে কোনোদিন দেখিনি, আমি ওকে চিনি না, এছাড়া আর কোনো উপায় ছিল না।
তারপরে যাই হোক এটাকে বিশ্বাস করে, টর্চার করছে, বলছে তুমি বলো যে একজনের নাম। হ্যাঁ, এবং তখন বলছে তোমাদের শোনো এরা ধরা পড়েছে, যারা ধরা পড়েনি তাদের নামও বলছে, হ্যাঁ তাদের নামও বলছে। তো যাই হোক সেটা তো পরে বুঝলাম, কিন্তু বুঝতে পারছিলাম না। তা যাই হোক আমি তখন ঠিক করে নিয়েছি যে আমি খুব কম কথা বলবো, এবং সত্য না না সব না। সব না করতে হবে। আপনাকে তো এবং নির্যাতন খুব করছিল, আপনার প্রচণ্ড নখে না পছন্দ করছিল কথা বের করার জন্য, যে আর আর কোনো নাম পাবে কি না এটা জানার জন্য। আমি তো যেহেতু উল্টে বলছি, তা যাই হোক তারপর পরের দিন এটা মাঝে মাঝে দাঁড়াতেও পারছি না, পড়ে যাচ্ছি, আবার আবার খানিকক্ষণ করে উঠাচ্ছে, উঠে আবার টর্চার করছে, আবার পড়ে যাচ্ছি। একটা সময় একটা জিনিসের অভিজ্ঞতা হয়েছে যে একটা সময় পরে আসে আমার কাছে তখন মনে হয়েছিল যে ওই যে চোরদের আগে যে চোর পিটাতো ধরলে, তখন মনে হতো যে চোরে সহ্য করে কীভাবে। তো দেখলাম যে তখন আমারও মনে হলো যে একটা সময় পরে হাত পাগুলো অবশ হয়ে যায়, তখন কিন্তু প্রথম দিকে যে কষ্ট হয় তখন কিন্তু আর ওই কষ্টটা থাকে না। এই মুক্তিযুদ্ধে এই অভিজ্ঞতাগুলো হয়েছে। শাহাবুদ্দিন, হ্যাঁ শাহাবুদ্দিন ছিল। শাহাবুদ্দিনের সাথে ওখানে একবারই দেখা, আমি তো ক্যাম্পে যেতে থাকতাম, ওই খালেদ মোশাররফদের টেন্টের পাশে, তো ওদের সাথে কম দেখা হতো। একবার দেখা হয়েছিল শাহাবুদ্দিনদের গ্রুপটা দেশে ঢুকতে চেয়ে একটা এমবসের সামনে পড়ে গেছিল, তখন যার ফলে ওরা অনেক দিন আর ঢোকে নেই। হ্যাঁ, সেটা হচ্ছে যে ওই ওরা তো আরও বয়স, শাহাবুদ্দিন আমার ছাত্র ছিল, তার মানে বয়সটা কত, ওই জন্য অনেক ছিল। ওই গ্রুপটা ঢুকতে যে একটু হইচই করতে করতে ঢুকেছিল, আর্মিরা টের পেয়ে ওই ওখানে মারা গেছে। মুক্তিযোদ্ধারা কেউ মারা যায়নি, কিন্তু ওই নৌকার যে মাঝি ছিল মারা গেছিল। ওই দেখে তখন উদ্ধার করে আইনুদ্দিনের ক্যাম্পে নিয়ে গেছে, আমরা দেখতে গেছিলাম খালেদ মোশাররফের সাথে, আমি সাদত ভাই সহ দেখতে গেছিলাম। দেখলাম যে ওরা একবারে হয়ে গেছে, পাজল হয়েছিল। সাবকে তো আমি চিনি বহু আগের থেকেই, যার ফলে জানি, কিন্তু ওখানে আর দেখা আসলে যার যার জায়গায় শেষে থাকতো, তো যার যার সার্কেল নিয়ে সেই। একটা কোশ্চেন, আপনি তো গোপীবাগ থাকতেন, হ্যাঁ তো হাশেম খানের বড় ভাই ডক্টর সালামান ছিল, উনি গোপীবাগ থাকতেন। হ্যাঁ, আসলে আমি প্রথমে কিন্তু গোপীবাগে যে বাসাটা হাশেম খান থাকতেন ওটা হচ্ছে ফরিদুদ্দিন আহমেদের বাসা। ফরিদুদ্দিন আহমেদ হচ্ছে, হ্যাঁ না ফরিদুদ্দিন হচ্ছেন ইয়ে ছিল সাংবাদিক, ওই যে কায়রোর প্লেন ক্র্যাশে মারা গেছিলেন। হ্যাঁ, যদিও আবার ওই ফ্যামিলি হচ্ছেন যে চাষী নজরুল, এই যে এই চাষী নজরুল চিত্র পরিচালক, না 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 এনে হচ্ছেন চাষী নজরুল, তো ওনার নাম ছিল কি জানি নাম ছিল চাষী, না 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 নজরুল নাম ছিল। উনি একসময় পাকিস্তান আমলে আমেরিকার অ্যাম্বাসেডার, হ্যাঁ মাহবুবুল আলম চাষি, হ্যাঁ চাষির আত্মীয় হতেন, ও ওয়াইফ থেকে। এই কথাটা আমি বললাম কেন, 71 এর 25 এপ্রিল হাশেম খান ওনার বড় ভাই, আমরা একই বাসায় ছিলাম চাঁদপুরের ফরিদগঞ্জে শেখদি গ্রামে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে 25 এপ্রিল উনি ডাকাতের যুদ্ধে মারা যান। হ্যাঁ 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 আমি জানি, হ্যাঁ আমি জানি, আমি কিন্তু সেই বাসায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তখন আমার বয়স 10 বছর 1 মাস। আর গোবিবাগে যে বাসাটা হাসেমকে উঠেছিল
ওটাতে আমি থাকতাম ফরিদুদ্দিন সাহেবের বাসায়, একদিকে ফরিদুদ্দিন সাহেব থাকতেন আর একদিকে তখন ওই মাঝে মাঝে ওই মাহবুব চাষিকে, হ্যাঁ ও তো মানে একদম ওয়েস্টার্ন, তার ফ্যামিলির সবাই ওয়েস্টার্ন জেলে, যার জন্য এখানে এসে যখন চাষি নাম নিলাম তো অবাকই লাগলো যে এরকম, হ্যাঁ এরকম লোক চাষি নাম নিলে। নিয়ে তৈরি বার্ড কোথায় কুমিল্লায়। হ্যাঁ হ্যাঁ স্যার বাংলাদেশের অ্যাডভার্টাইজিং এর সবচেয়ে স্বর্ণযুগের সেগুলির সঙ্গে আপনার সংযুক্ত কি আমার ইন্টারেস্ট পেয়ে না, আমি যেরকম বিটুপিতে আমি মাঝে মাঝে কাজ করেছি, সেটা হচ্ছে যে একবারে পাশ করার পরে সমুদ্র স্যার বললেন যে আলবি, হ্যাঁ মুক্তাদির ভাই ডেকেছেন, মুক্তাদির সমুদ্র স্যারের ক্লাসমেট একটু ডেকেছে, গেলাম, মুক্তাদির ভাই ডেকেছেন যেহেতু সিনিয়র মানুষ, গেলাম, বললেন যে একদম পরীক্ষা দেওয়ার পর পরই, তখন চাকরি করবো কি করবো না হয়, হ্যাঁ গেলাম যে দেখি বলছেন যে এরকম করতে, আমি বললাম যে আমি তো লেটারিংও করতে পারি না, আসলেও পারতাম না, লেটারিং করতে পারি না, হ্যাঁ মাঝে মাঝে ইলাস্ট্রেশন করি বইয়ের ড্রেস এই। তা বলছে যে তোমার কিচ্ছু করতে পারে, খালি ওই আমাদের লেটারিংয়ের লোক আছে ভালো, তোমার খালি কিছু কিছু জিনিস লেআউটের ড্রয়িংয়ের কাজগুলো একটু করতে হবে মাঝে মাঝে। তখন হ্যাঁ ওইটা, হ্যাঁ ওইটা তাতে একটা লাভ হয়েছে যে ওই কাজগুলো মানে পরবর্তী সময় বুক কভার করছি ইয়ে করছি তখন ওগুলো কাজে লেগেছে অনেক। আগে তো লেটারিংও করতাম। আশিতে হলো কি আসলে তখন বুক কভারের অবস্থাটা এমন ছিল যে মানে তখন তো অফসেটটা আসেনি, আমরা যখন করেছি তখন অফসেটটা আসে, আমি যে সময় শুরু করেছিলাম সেই সময় কিন্তু অফসেট আসেনি, যার জন্যে পরে এত চাপ এসে গেছিল কাজে, তখন তো আসলে ইলাস্ট্রেশন করার লোকও কম ছিল, এত চাপ এসে গেছিল যে ওই কি ড্রয়িং করা আর লেটারিং করা ইয়ে করতে করতে এক একটাই কয়েকদিন করে লেগে যেত। এখন যেরকম দিনে কয়েকটা করা যায়, হ্যাঁ তখন সময় লাগতো, তখন এত সময় যেত, হ্যাঁ আবার দৌড়াতে হতো লেটার সেটের জন্য, তখন লেটার সেটও এখানে পাওয়া যেত না যে যে লেটার পেস্ট করে যদি করবো, যার ফলে ব্রোমাইড করে লিখে তো যার বেশিরভাগ সময় আবার সেই ইয়েতে যে ফটোগ্রাফির দোকানে যে ইয়ে করবো এগুলো কঠিন ছিল, সময় যেত, যার জন্য মানে 4-5 দিন আগে একটা বুক কভার করাটা মুশকিল হয়ে যেত। আচ্ছা স্যার, আপনি তো যুদ্ধ করেছেন, নির্যাতিত হয়েছেন, তো তারপরে আপনি দীর্ঘদিন ট্রমায় ছিলেন এবং এখনো ট্রমাই আছেন, এইটার প্রভাবটা আপনার আঁকাআঁকির উপরে কিভাবে পড়েছে? না এখন যেটা প্রবলেম হয় ওইটাও তো খাই না আমি, মানে কথা বলাতে তারপরে একটার থেকে একটা চলে যাওয়াতে, এটা একজনের নেচার, আমারও সেরকম হয়েছে। আমার যেটা মূল প্রবলেম হয়েছে এখন বেশিক্ষণ কাজ করলে ইয়েতে পেইন হয়, যেহেতু এগুলো ফ্র্যাকচার হয়েছিল তখন ফেটে গেছিল, মানে আর্লি ততখানি বুঝি নেই, এখন যত বয়স হচ্ছে কাজ করতে গেলে, এমনকি আমি যখন অনেকগুলো ফাইল সিগনেচার করতে হয় দেখা যায় যে আস্তে আস্তে আর সিগনেচার মিলছে না। আমি বলবো যে আপনি যেহেতু চারুকলা ইনস্টিটিউটে ছাত্র উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং আপনার প্রচুর ইম্পর্টেন্ট এবং অতিরিক্ত দায়িত্ব পাবেন, হ্যাঁ মানে আমি আপনার ছাত্র হিসেবে এটা জানি যে কিভাবে চারুকলা ইনস্টিটিউটের ছাত্ররা আপনার উপরে কতখানি ডিপেন্ডেন্ট, কারণ তাদের সকল সমস্যার সমাধান আপনি যেভাবে হাসি মুখে বলে আপনার যে অতিরিক্ত পেন নেওয়া প্রেশার নেওয়া না ওইটা না, বলছি যে ওটা তো আছে, ওটা হ্যাঁ যখন কচিকাঁচার মেলা করেছি, কচিকাঁচার মেলা মানে শিল্পবিতানে ভর্তি হয়েছিলাম আমি, শিল্পবিতানে ভর্তি হয়ে দেখা গেছে যে ছবিঘাট থেকে
পরে দেখা গেলো যে কচিকাঁচার মেলার সাথে জড়িয়ে গেলাম, দাদা ভাই রিকোয়েস্ট করলেন। যেটা শুরুতে স্যার বলেছেন আর কি, যে প্রসঙ্গটা না, না, হ্যাঁ। এটাও ওটা তাই এরকম তখন আমি সিনসিয়ারলি করেছি। এবং সবচেয়ে মধ্যে কি দায়িত্ব নিয়ে নিতে আর কি সব। হ্যাঁ দায়িত্ব নিয়ে, আর এটা হচ্ছে কি না এখন উনি যে পরিমাণ দায়িত্ব পালন করা, জি, জি। এইটা আসলে মানে এটা তো আমরা দেখা মানে এখন তখন ব্যাপারটা আমাদের জন্য খুব সহজ ছিল যখন ছাত্র ছিলাম, যে ওকে কোনো প্রবলেম স্যারের সঙ্গে যোগাযোগ করো, সমাধান হয়ে যাবে। কিন্তু এখন যখন দেখি তখন মনে হয় যে আসলে অতিরিক্ত একটা চাপ আর কি। না, রঞ্জনা যেটা বলেছে যে স্যার যে ট্রমায় কিন্তু নাই এখন স্যার, ট্রমা না কেটে গেছে একটা যেরকম সময়। এই যে এক কথা বলতে যে এটা বউয়ের কাছেও শুনতে হয় যে কথা বলার সমস্যা তো শুনলাম, শুরু করলাম মাঝখান থেকে, হ্যাঁ বললো যে তুমি কি মানে কি ব্যাপারে, মানে বাক্যটা শুরুই হয় দেখা যাচ্ছে প্রথম দুইটা শব্দ শব্দ বাদ দিয়ে, এটা 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 তো স্যার হ্যাঁ, এখনো এটা সবসময় হয়ে যায়। এটা হ্যাঁ। পুরোপুরি কাজ যার জন্য সাক্ষাৎকার দিতেও অস্বস্তিকর লাগে। আমাদের কোনো অস্বস্তি হচ্ছে না স্যার, না আমরা অস্বস্তি জানি লাগে। আপনারা, হ্যাঁ। আমরা আমাদের তার অবদান সম্পর্কে। সবচেয়ে মুশকিল হয় যখন কেউ লিখতে বলে, মানে লিখতে বলে দেখা যায় যে খানিকক্ষণ পরে যখন পড়তে যাই বলে যে ইয়ে আসছে না শব্দটা। ওই লেখাটা ওই আমি তো ভেবেছি একরকম, লিখছি আর একরকম, জি, জি। এই জিনিসগুলো প্রবলেম হয়। প্রথম দুই শব্দই নেই। হ্যাঁ হ্যাঁ, দুটো শব্দই নেই, আর তখন ওটা কি শব্দ তখন ভেবেছি, এটা আবার ভাবতে আবার সময় নেয়। আপনি এখন কি করছেন? এখন ইয়ে হয় আমার যেটা রিয়েল বলে, আমার তো একসময় একবার আমি তখন ইউনিভার্সিটি কোয়ার্টারে থাকি যখন শিক্ষকতা, দেখা গেলো যে আমি 4 তলায় তখন থাকি, তো হেঁটে তো আমার হাঁটতে কোনো অসুবিধা হয় না, তো দেখলাম যে হঠাৎ করে হাত, একদিন সকালে চা খেতে যেয়ে দেখি চায়ের কাপ উঠাতে পারছি না, চায়ের কাপ উঠাতে পারছি না, যে কি হলো চায়ের কাপ এরকম অবস্থা। পরে দেখা গেলো যে পেনটাও যাচ্ছে না, অনেকদিন এরকম কষ্ট। তো প্রথম দিন বললাম না, দ্বিতীয় দিন বললাম, তৃতীয় দিন বলেছে তুমি এরকম চা 2 হাতে করে আস্তে আস্তে উঠো কেন, তাই বলে যে একটা প্রচণ্ড পেইন হয়। তো যাই হোক, তারপরে দেখছি যাচ্ছে না, পরে সেই সময় আবার দেখলাম যে হঠাৎ করে, এটা সবদিন প্রথমে ডাক্তারের কাছে যাবো, আবার ভয়ও করছে যে যদি বলে যে বোন ক্যান্সার হয়েছে তাহলে সর্বনাশ, হ্যাঁ, তো এইসবও শুনছেই না, যার ফলে আমার পরীক্ষা করানোর দরকার নেই। হ্যাঁ এই জন্য দেরি করছি। যে তারপরে দেখি হঠাৎ করে ফ্লুয়ের মতো হলো, ইনফ্লুয়েঞ্জা, কয়েকদিন বাসায় রেস্ট হলো, পরে দেখি যে আরে এখন তো ব্যথাগুলো, হাত ব্যথা ইয়েতে সব চলে গেছে। ওটা হয়েছিল কি সেই সময় বাসায় কিছু গেস্ট ছিল, যার জন্য 4 তলায় আবার বাজার করতে হতো, প্রতিদিন কয়েক কেজি ওজন নিয়ে ওঠানামা করতে হতো, ওইটার জন্য এখন হ্যাঁ ওরকম হলেই বুঝি যে আমার হাতকে রেস্ট দিতে হবে। না বয়স হয়েছে কি এটা মাঝে মাঝে ভুগায়, তাছাড়া আঙ্গুলও ওই সিগনেচার করতে যে একটা সময় পরে অবশ হয়ে যায়, আবার কোনো সময় বেশি কাজ করলে পেইনও হয়। ও ছাড়া পাওয়াটা ওই দিন ওইভাবে সারাটা সময় কাটানো, মানে দিন গেল, রেস্ট হলো। আমি যেহেতু ঠিক হয়েছে জানি যে আমি স্বীকার করলে মরবো, না স্বীকার করলেও হয়তো মরবো, কিন্তু একটা বাঁচার আশা থাকে, তো ওই জন্য সারাদিন ওইভাবে অস্বীকার করে গেলাম। পরে দেখা গেল যে রাত্রেবেলা আমাদের রমনা থানায় নিয়ে গেল। রমনা থানায়? হ্যাঁ, ওই রাত্রে ওখানে তো আসলে কোর্টে তো রাখার জায়গা নেই, ওখানে যে যে লাইন ধরে ওখানে আবার নাম লেখে, সবারই নাম লেখে যে কার কি নাম, কারণ আবার তো সকালবেলা থানা থেকে বুঝিয়ে নেবে, থানার কন্ট্রোল তখন আর্মিদের হাতেই,
হ্যাঁ বাঙালি পুলিশও আছে। তো ওই যখন ওই ঢুকাচ্ছি তখন তখন আমার কাছে একবার মনে হলো যে আমি নামটা একটু চেঞ্জ করি, দিয়ে এখন অনেক কিছু ভাবছি যে কি হবে। তারপরে মনে হলো যে যে তারপরে শেষে নামটা যখন দিলাম তখন সৈয়দ আবুল বার্ক লিখলাম ওখানে। যদিও ওটা কোনো কাজে আসে নাই, কিন্তু মনে হলো যে কারণ সব আমাকে আলভি আলভি করে, ওই সিপাহীরাও আলভি আলভি, আলভি সাহেব বললো নেই তো নেই ছোড়েঙ্গে, আবার গালি দেওয়ার সময় সেই ইয়ে করছে। আর ওরা তো টর্চার শুধু করতো না, মুখ খিস্তিও যা করতো, এমনি কান কান গরম হয়ে যেত। যার ফলে হলো কি, হ্যাঁ যার ফলে কি আমার জেদও তত বেড়েছে। আমার মনে হচ্ছে যে না আমি এমনিও মরবো, কিন্তু আমি স্বীকার করবো না। এইভাবে ইয়ে পর্যন্ত গেল। তারপরে রমনা থানায় নিয়ে আসলে রমনা তৈরি করলাম। এবং পরে আমি আর আলতাফ ভাই ওখানে তো দুটো সেল, তা হ্যাঁ তা আমরা ওই যে সেলটা আমাদেরকে রাখা হয়েছে, আলতাফ যখন লাইন করেছে তখন আলতাফ ভাই একটা লাইনে, আমাকে আর একটা লাইনে ফেলেছিল। তা আমি দেখলাম যে না আমার আলতাফ ভাইয়ের সাথে থাকতে হবে, কারণ এক নম্বর হচ্ছে আমার যদি ছাড়া পেতে হয়, আমার আত্মীয়র বাসায় আমি বেড়াতে এসেছিলাম, ইয়ে করে এগুলি করতে হয়, তাহলে আমার আলতাফ ভাইয়ের ফ্যামিলি, আমি তো আলতাফ ভাইয়ের ওয়াইফের সবাইকে চিনি, যার জন্য ওটা আমার প্রবলেম না, কিন্তু আলতাফ ভাই এটা, যার ফলে একসাথে থাকা, কিন্তু যার জন্য আমাকে পিছনে আমি সামনের রয়ে আলতাফ ভাইয়ের, তবে যাই হোক ওই একই ছেলে ছিলাম। তখন আলতাফ ভাইকে বললাম যে এরকম ভাই নামের একটু চেঞ্জ, বুঝে যেতে কোনো লাভ হবে? আমি বললাম না লাভ হবে না, কিন্তু আলভি আলভি করে সবাই বলছে, হ্যাঁ তা হয়তো আসতো মানে যাই হোক। পরে তো সত্যি ওই কোনো কাজে আসেনি, কারণ তবে একটা অভিজ্ঞতা হয়েছিল যে তখন মানুষ কীরকম হয়েছিল, মানুষের একটা আলাদা রকমের কিন্তু মানুষের পিছনে পরিবর্তন এসেছিল। যখন আমাদেরকে বুঝিয়ে দিয়ে চলে গেল আর্মির লোকরা তো বাইরে দিয়ে ইয়ে করছে, কিন্তু ভিতরে তো এমনি লোকাল থানার পুলিশ। দেখা গেল যে কোথার থেকে এক একজন যারা আমাদের আগে যারা হাজতবাসী ছিল তাদের পকেট থেকে এই আয়োডেক্স, নোভালজিন এগুলো বেরোচ্ছে, এবং আমাদেরকে মালিশ করা শুরু, মানে ওরা জানে যে প্রতিদিনই এরকম আসবে কিছু, তাদের মানে তাদের হচ্ছে কি হয়তো চাকরি করতো সরকারি, তাকে সন্দেহ করেছে নিয়ে এসছে, তো না, কিন্তু বাসার থেকে তো বিকেলে ভিজিটাররা আসতো, ভিজিটারদের আসতো, তাদের কাছ থেকে এই ওষুধগুলো সংগ্রহ করে। সবচেয়ে মজা কি যে যারা যেসব পকেটমার, চুরি চোর এগুলোকে যে জিজ্ঞাসা করে, আমরা যখন ঢুকলাম ওখানে তো স্যাঁতস্যাঁতে ফ্লোর, দেখলাম যে তাদের ইয়ের থেকে কোমর থেকে গামছাটা খুলে ফ্লোর মুছে দিচ্ছে। এগুলো কিন্তু আমার মনে হচ্ছে যে এদিকে আমরা ঘৃণা করি, কিন্তু সবারই ভিতরে কিন্তু মানে আমি যেটা বলছি আগস্টের শেষে, ধরেন আগস্টের 30 তখন ওই মানুষের ভিতরে কিন্তু একটা বিরাট পরিদর্শন ছিল, এবং সবাই যেটা চাইতো যে একটা কিছু। স্যার যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনি যে টর্চারের কথা বলেছেন, মানে নির্যাতনের শিকার হয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন, সেই লক্ষ্য উদ্দেশ্য কি বাস্তবায়ন হয়েছে স্যার? সেই কাঙ্ক্ষিত বাংলাদেশকে আপনারা পেয়েছেন? আপনার কি মনে হয় স্যার? এই পাওয়াটা হয়তো কোনোদিনই, কারণ চাওয়ার শেষ নাই এবং অবস্থারও শেষ নাই। হ্যাঁ, তবে আমি ভীষণভাবে আশাবাদী। আমি যেরকম মুক্তিযুদ্ধ করেছি, একটা আশার সুন্দর, হয়তো হয়নি, হয়তো হবে,
50 বছর তো চলে গেল স্যার, আর 50 কত বছর এখন হ্যাঁ, বহু দেশকে তো এখনো দেখছি পৃথিবী যে কি পরিবর্তনগুলো হচ্ছে তাদের ভিতরেও। হ্যাঁ, সবাই যেসব জায়গায় আমি তো যখন দেখছি যে আমরা আমরা জামাত জামাত করছি, কিন্তু এই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে তারা পোপকে কিভাবে পুষে রাখছে, একদম রাজকীয়ভাবে রাখছে। হ্যাঁ, জি আমরা সেই অর্থাৎ ধর্মের প্রতি দুর্বলতা সব জায়গায় আছে জি একটা, তার জন্য এটা হচ্ছে ধর্মের প্রতি দুর্বলতা এবং ধর্মের নামে উন্মাদনা দুটো তো স্যার একটু আলাদা। এটা তো বটেই, এবং এটাও তো ঠিক যে ধর্মটা এসছে যখন কোন সময় বেশিরভাগ তখন আইন কানুনগুলো ছিল না, অতএব মানুষকে ভালো পথে নেওয়ার জন্য, কন্ট্রোল করে রাখার জন্য হ্যাঁ, আর কি। এবং সব ধর্মেই তো মূল কথাটা প্রায় একই রকম। জি, কিন্তু সেটা বাস্তবায়ন হয় না আর কি হ্যাঁ, স্যার। বাস্তবায়ন হয় না, জি, ধর্মের জায়গায় থাকে, জি। মানুষ মানুষ মানুষের জায়গায় থাকে। জি। যার জন্য এই যে যেসব দৃশ্য- অন্য যারা যেসব প্রাণী আছে তাদের ভিতরে এরকম চিন্তা ভাবনাও নেই, না। যার জন্য তারা ওই রকম ভাবে খুনও করে না, না, প্রয়োজন ছাড়া কোনো কিছু করে না। একদম করে না, কোনো বাস্তব প্রয়োজন ছাড়া খুন হ্যাঁ। করছে না। আমরা যেমন অকারণে খুন করি। অকারণে খুন করছি, নিজের ভাইকে খুন করছি। জি, জি। মানে বাংলাদেশ না, যখন এগুলো ভাবি তখন মনে হয় যে এই যে এত যুগে যুগে এত ধর্ম আসলো, তো মানুষকে তো পরিবর্তন করতে পারলাম না, না, মানুষ তার আগের জায়গাতে রয়ে গেল আর কি। চিন্তা ভাবনা। জি। এবং আধুনিক আধুনিক আদিমতায় পরিণত হয়েছে নাকি? বলছে আধুনিক আদিমতায় পরিণত হ্যাঁ, হয়েছে। কিন্তু আধুনিক হয়েছে, আচ্ছা। আদিমেই রয়েছে। আদিম যে তো স্যার না, এত আমরা তো চে- সত্যি বলছি, চলছি। একমাত্র প্রাণী যে আসলে হত্যা করতে পারে। সেটাই সমস্যা। স্যার তাহলে এত চিত্র, এত আর্ট, এত শিল্প, এত সাহিত্য, এত সংস্কৃতি, এত চলচ্চিত্র, এগুলো কোন তবে কাজে তবে আসছে? এটা ঠিক যে আমাদের, হ্যাঁ, আবার না, এগুলো যদি না থাকতো তাহলে তো আর কি হতো, কত কিছু হতো, ভয়াবহ আরো অবস্থা। ভয়াবহ হতো। আমরা চিত্রকলা নিয়ে একটু জানতে চাই। সেটা হচ্ছে যে আপনি মানে আমাদের এখানে চারুকলার যে শিক্ষার ধরন ছিল, বিশেষত আপনাদের সময় আমাদের সময়, তো তাতে তো ফিগারেটিভ পেইন্টিংস করার একটা ব্যাপার ছিল। বিমূর্ততা আমাদের 60s এর পরে শুরু হয়। তো আপনার ছবিতে আমরা বিমূর্ততা পাচ্ছি আপনার জাপান সফরে। না, আমার প্রথম যখন যে ছবিটা একটু মূর্তি করছে করা ছিল সেটা হচ্ছে যে একটা ছবি ছিল যেটা এখন জাদুঘরে আছে, সেটা হচ্ছে গ্রেভিয়ার্ড বলে। ওটা ছিল সিম্বলিক ছবি, কতগুলো সেমি অ্যাবস্ট্রাক্ট সেমি অ্যাবস্ট্রাক্ট। এটা একসময় মনে হলো যে মানে পুরো আমাদের সময় তো চারুকলার পুরো ইয়েগুলি হতো সব রিয়ালিস্টিক কাজ। অর্থাৎ প্রথমে মাস্টার আয়নি, মাস্টার যখন আসলো তখন শুরু হলো বিমূর্ত কাজ করা। এখন আমার কাছে তো একসময় মনে হতো যে একই রকম তো কাজ করলাম না, এখন একটু দেখি না, একটু ভেঙে একটু ইয়ে করে। আমাদের তোমার মধ্যে খেয়াল আছে কিনা জানি না, যখন মাস্টার ডিগ্রি করা হলো তখন সবাই ওখানে কিন্তু কোনো জায়গায় উল্লেখ ছিল না যে রিয়েলিস্টিক করা যাবে না, কিংবা ওপেন ছিল যে তোমার নিজস্ব স্টাইলে। বিমূর্ত করতে হবে এমন কোনো না, কোনো জায়গায় উল্লেখ ছিল না, কিন্তু দেখা গেল যে সবাই হাতুড়ি বাটাল নিয়ে ভাঙা শুরু করলো। এই ঘটনাটা ঘটে। এটা একটা মিসইন্টারপ্রিটেশনের ব্যাপার। কিন্তু কথা ছিল না। হ্যাঁ, এটা বলা হয় যে আপনি বাংলাদেশের বিমূর্ত চিত্রকলার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী, যেটা আমরা বলি যে আমরা চারুকলার ভাষাতেই বলি কিবরে স্কুলের সবচেয়ে শক্তিশালী হুম, হ্যাঁ, তো মানে একটা বসির স্কুল, এক কিবরে স্কুল, আমাদের বিমূর্ততা দুটো থাকে। হুম। তো কিবরে স্কুলের আপনি হচ্ছে সবচেয়ে শক্তিশালী। তো এই জায়গাটায়
এই জায়গাটায় আসতে আপনার জার্নির জায়গাটা যে আপনি হয়তো দেখা যাচ্ছে জাপানের যে আপনি যেহেতু প্রিভিয়াস হলো জাপানের না আমি 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 যেতে পারি এই যে আমার আসলে জাপানে যাওয়ার আগেই তখন আমি চারুকলাতেই প্রথম একটা কাজ করলাম গ্রেভিয়ার্ডটা। গ্রেভিয়ার্ড মানে জাদুঘরে আছে ওটা এখন। তো ওইটাতে প্রথম মনে হলো যে আমি একটু মানে যেরকম আমি ওইটা কেন কেন হয়েছে, আমি যখন নবী স্যার থাকতেন নারিন্দায়, আমি থাকতাম হাটখোলায় গোপীবাগে কেন্দ্রে, তো ওনার বাসায় যাওয়া হতো প্রায়। সাদত ভাই নবী স্যারের খুব ক্লোজ বুঝছেন, যদিও আমার ক্লাস ফ্রেন্ড হয়েছে। তখন ওই ওখানকার যে যাওয়ার পথে যে স্ট্যান্ডার্ড যে গ্রেভিয়ার্ডটা ছিল সেটা কিন্তু খুব আমার কাছে ভালো, কি সুন্দর একটা একটা ওভারল্যাপ করলে মনে হতো যে এটা একদম এটা তো স্যার ধরেন যে একটা সিম্পল। একটা হ্যাঁ না ওইটা, হ্যাঁ ওইটা পরে তারপরে যখন তারপরে যেটা হয়েছে, যেটা পরিবর্তনটা হয় কি জানো, যে শুধু না যত দেখা যাবে দেখা হয়। জাপানে আমি দেখছি বহু রকমের ছবি, যেটা এখানে দেখার সুযোগ ছিল না। তখন তো এখানে ওই ইন্টারনেট আর ইয়েও আসেনি। হ্যাঁ, শুধু পুরনো বইগুলো, সেই বইগুলো কতকার আগে, 30 বছর আগের ছাপা, 40 বছর আগের ছাপা, কিংবা খুব রিসেন্ট হলেও যেগুলো আসতো সেগুলো 20 বছর আগে। তা আসলে এই ছবিগুলো আমরা পেতাম, কিন্তু যখন গ্যালারিতে ঢোকা যায় বাইরে, তার জন্য আমাদের কিন্তু যদি এখানে বিভিন্ন গ্যালারি হতো ওই রকমভাবে, আমাদের ন্যাশনাল গ্যালারিটা যদি হতো, তাহলে কিন্তু ছাত্রদের জন্যে সবার জন্যে খুব ভালো হতো। কিন্তু এটা এখন পর্যন্ত কোনো গ্যালারি হলো না। এটা তো ভীষণ দরকার। এবং এই যে যারা বাইরে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, তাদের তো স্কুল পরিবর্তন করাচ্ছে না, তাদের পরিবর্তন করছে কিন্তু গ্যালারিগুলো ঘোরা, মিউজিয়াম দেখাতে। কারণ কে কিভাবে নেবে, কে কিভাবে কোনটা করবে, এটা কিন্তু ওই যত ছবি দেখবে তত তোমার চিন্তাটা বাড়বে, তোমার যেরকম যত বই পড়বে তত তোমার লেখার ধরনগুলো পাল্টা যেরকম। স্যার আমরা প্রায় 2 ঘন্টা কথা বলছি আর কি স্যার। আপনার কথা শুনতে অনেক ভালো লাগছে স্যার। আমাদের যদি সম্ভব হতো স্যার আমরা আরো অনেকক্ষণ কথা বলতাম। আপনি নিশ্চয়ই শেষ করতে চান, আমরাও শেষ করতে চাই। আপনি যে এসেছেন কষ্ট করে, আমরা এই কারণে আপনার কাছে কৃতজ্ঞ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যার। আপনি সব সময় ভালো থাকবেন স্যার। আমার একটা প্রশ্ন আছে। আমরা প্রশ্নটা মনে হয় পার্সোনালি পরে নেই, আমরা অনুষ্ঠানটা শেষ করি এখন আজকে। স্যারের যখন অনুষ্ঠান শেষ করবো তারপর আমরা স্যারের কাছ থেকে প্রশ্নটা নেব। স্যার আপনি ভালো থাকবেন সবসময়। আপনারা যারা তখন শুনছিলেন আমাদের মঙ্গল সমাবেশ 8টা, আমরা আজকে আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট শিল্পী, গেরিলা যোদ্ধা, অধ্যাপক আবুল বাক আলভী। আমরা প্রতি মঙ্গলবারে মঙ্গল সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামী মঙ্গলবার আমাদের সঙ্গে অন্য কোনো একজন মধ্যমণি হিসেবে উপস্থিত থাকবেন কেউ একজন। আপনারা সবাই আসবেন। সে পর্যন্ত আমরা ভালো থাকবেন। সবাইকে শুভেচ্ছা। না ঠিক আছে। না কি প্রশ্ন?